আচ্ছা, তোমাদের আমি আগের দিন এটা দিয়েছিলাম, ট্যাক্সোনমির নোটসগুলো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? বোটানির ট্যাক্সোনমির নোটস তোমাদের দিয়েছি, তাই তো? একটু বলবে? হুম, তাই তো অনিমা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়েছি। আর মানে রবিবার আমি ভেবেছি, আমাদের আগের দিনের আমি নোটসটা আমি পাঠিয়েছি, প্যারাসাইটোলজির নোটসটা পাঠিয়েছি, ঠিক আছে? নোটস আছে, হ্যাঁ, প্যারাসাইটোলজিতে মোট 3টে নোটস আমি তোমাদেরকে দেব। তো আজকে একদম প্রথম পার্ট পড়বো। জুলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন, তোমরা জানো, প্যারাসাইটোলজি। সুতরাং প্যারাসাইটোলজিটাই আমরা পড়াবো, বুঝেছো? সিলেবাসে প্যারাসাইটোলজিতে যে অংশগুলো আছে, তো সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা আছে, তারপরে ফ্যাসিওলা হেপাটিকা আছে। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? তাহলে ফ্যাসিওলা হেপাটিকা আছে, তার সঙ্গে সঙ্গে এন্টামিবা হিস্টোলাইটিকা আছে, তারপরে আহ, আজকে আমরা পড়বো এন্টামিবা হিস্টোলাইটিকা, তার সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াল প্যারাসাইট আছে, মানে প্লাসমোডিয়াম ভাইভেক্স। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আছে। তো তোমাদের আমি বলেছিলাম যে প্যারাসাইটোলজিতে আমি দুটো লাইভ ক্লাস নেব আর একটা রেকর্ড ক্লাস নেব, কিন্তু আমি দেখছিলাম যে প্যারাসাইটোলজিটা তোমাদেরকে টোটালটাই পড়াতে হবে, ঠিক আছে? তো সেই জন্য দুটো যে লাইভ ক্লাস বলেছিলাম, অ্যাকচুয়ালি 3টে লাইভ ক্লাস প্যারাসাইটোলজিতে নেব, ঠিক আছে? ঠিক আছে, দেখো আজকে আমরা যেটা পড়বো, তো সেটা হচ্ছে একদম প্যারাসাইটোলজির প্রথম পার্ট। মোট কিন্তু 3টে নোটস থাকবে প্যারাসাইটোলজিতে। প্যারাসাইটোলজি খুব গুরুত্বপূর্ণ একটা রিজিয়ান্স, এবং দেখবে যে জুলজিতে প্যারাসাইটোলজি আছে এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনোলজি আছে। তো আমরা ইমিউনোলজি পড়ে ফেলেছি, তো এবার আমরা পড়বো প্যারাসাইটোলজি। দেখো এক্ষেত্রে নোটসটা দেখো, প্যারাসাইটোলজি মানে কি? প্যারাসাইট মানে বিভিন্ন যে প্যাথোজেনিক, মানে ক্ষতিকর যে সমস্ত অর্গানিজম যেগুলো আমাদের বিভিন্ন রকমের ডিজিজ তৈরি করে, তো তাদেরকেই আমরা বলবো প্যারাসাইট। তো এই ডিফারেন্ট টাইপের, আমাদের তো বিভিন্ন রকমের রোগ হয়, তাহলে এই ডিফারেন্ট টাইপের প্যারাসাইটগুলো কিভাবে আমাদের দেহেতে রোগ সৃষ্টি করে, তাদের লাইফ সাইকেল কেমন, তো সেগুলোই মেনলি বুঝতে হবে প্যারাসাইটোলজিতে। এটাই বুঝতে হবে যে ডিফারেন্ট প্যাথোজেনের লাইফ সাইকেল কিরকম হয়, এবং তারা তাদের জীবনচক্র যখন চালাতে যায়, অ্যাকচুয়ালি এরা কি করে, এরা যে রোগ সৃষ্টি করবে বলে যে তারা মানুষকে অ্যাটাক করে সেরকম নয়, তাদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য প্রধানত তারা মানুষের দেহতে আশ্রয় নেয়। এবং সেই কারণের জন্য মানুষের তো ব্যাড লাক, তো সেই জন্য মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ তৈরি হয় ওই সমস্ত প্যারাসাইটগুলো যখন তাদের লাইফ সাইকেল হিউম্যান বডিতে যখন সম্পন্ন করে, ঠিক আছে? তো এই প্যারাসাইটোলজিতে তোমাদের সিলেবাসে মেনলি এটা মেনশন করা আছে যে লাইফ সাইকেল অ্যান্ড প্যাথোজেনেসিটি, ডিজিজ সিমটমস অফ এন্টামিবা হিস্টোলাইটিকা, তার সঙ্গে সঙ্গে অ্যাসকারিস, ফ্যাসিওলা হেপাটিকা এবং প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। মোটেই 4টে অংশ আছে, কিন্তু যদিও সেই কারণের জন্য এই অংশগুলো কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে। সমস্ত প্যারাসাইটের লাইফ সাইকেল, তাদের ডিজিজ সাইকেল, এগুলো খুব ভালো করে পড়তে হবে। তো শুধুমাত্র ওই 4টে পড়লে হবে না, আরো কিছু কিছু বেসিক আইডিয়াও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। দেখো যেভাবে নোটসটা করা আছে, আগে প্রথমে বলে দিই। দেখো হেলথ কাকে বলে, তারপরে ডিজিজ কাকে বলে। তো এক্ষেত্রে দেখছো যে ডিজিজ কত রকমের হয় এই সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে, ডিজিজ কত রকমের হয়, ঠিক আছে? তারপরেই দেখো কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট টার্ম দেখবো, যেমন এন্ডেমিক ডিজিজ কাকে বলে, এপিডেমিক, প্যান্ডেমিক। তো এই সমস্ত ডিজিজ কাকে বলে, এবং সেই সমস্ত ডিজিজগুলো প্রধানত তাদের এক্সাম্পল আমরা দেখে নেব, কোনটা এপিডেমিক কোনটা প্যান্ডেমিক। বেশ কিছু প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে দেওয়া হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে দেখো কিছু কিছু টার্ম তোমরা জানবে, যে এপিডেমিওলজি, প্রোফাইল্যাক্সিস, এটিওলজি, এই অংশগুলো আমরা দেখব। তারপরেই দেখো যে অংশটা আছে সেটা হচ্ছে প্যারাসাইট কাকে বলে, প্যারাসাইট কত রকমের হয়, এগুলো কিন্তু মানে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে ভেক্টর এবং কেরিয়ারের মধ্যে কি কি পার্থক্য আছে, এবং ভেক্টর কত রকমের হয়, ঠিক আছে? তারপরেই আমরা যেটা যেটা দেখবো, তো সেটাই হচ্ছে হোস্ট, মানে পোষক কাকে বলে, যার দেহতে প্যারাসাইট আশ্রয় নেয়, তো তাকেই আমরা বলবো হোস্ট। তাহলে হোস্ট কত রকমের হয়, প্রাইমারি হোস্ট কাকে বলে, সেকেন্ডারি হোস্ট কাকে বলে, বিভিন্ন প্যারাসাইট যেগুলো আমাদের সিলেবাসে আছে, তো সেই সমস্ত প্যারাসাইটগুলোর প্রাইমারি হোস্ট কারা এবং সেকেন্ডারি হোস্ট কারা, তো এগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তারপরেও দেখো এক্ষেত্রে আমি একটা লিস্ট আমি করে দিয়েছি, মানে বিভিন্ন প্যারাসাইট কিভাবে ডিজিজ করা, মানে ঘটায় আর কি, কোনটা প্রাইমারি হোস্ট কোনটা সেকেন্ডারি হোস্ট। এক্ষেত্রে কিন্তু একদম তোমরা এই লিস্ট পেয়ে যাবে, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে দেখো, যখন আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া পড়েছিলাম বোটানিতে, তো ভাইরাস আর ব্যাকটেরিয়া যখন পড়েছিলাম, তখন আমরা তাদের লাইফ সাইকেল ইত্যাদি এই সমস্ত অংশ দেখেছিলাম, কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোন ধরনের ডিজিজগুলো ঘটায় সেগুলো কিন্তু আমরা পড়িনি। সুতরাং এই জায়গাতে তোমরা সেই লিস্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যেমন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন মানুষের দেহতে হয়, বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজ এক্ষেত্রে দেখতে পাচ্ছ। তারপরেই দেখো ভাইরাল ডিজিজ, যেগুলো প্রধানত বিভিন্ন ভাইরাস দ্বারা সংক্রামিত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো। তাহলে কারা প্যাথোজেন হিসাবে কাজ করে? ভাইরাস হতে পারে, একদম
লিভিং এবং নন লিভিং ম্যাটারের যারা ক্যারেক্টার্স বহন করে, তো সেটাই হচ্ছে ভাইরাস। ভাইরাসের পরেই হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার পরেই যারা থাকবে তো তারা হচ্ছে প্রোটোজোয়া, মানে সিঙ্গেল সেলুলার যে ইউক্যারিওটিক অর্গানিজম, তো তাদেরকেই আমরা প্রোটোজোয়া বলবো। তাহলে প্রোটোজোয়ান ডিজিজের একটা লিস্ট কিন্তু দেওয়া আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তারপরেই দেখো হেলমিনথিক ডিজিজ, মানে কৃমি জাতীয় এনিম্যালস প্রধানত আমাদের কোন কোন রোগ ঘটায়, তো সেগুলো আমরা দেখবো, এবং হেলমিন্থ সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া আমাদেরকে নিয়ে নিতে হবে। এবং সবশেষে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্টামি বা হিস্টোলাইটিকা। তোমরা দেখবে যে এন্টামি বা হিস্টোলাইটিকা প্রকৃতপক্ষে যে ডিজিজ ঘটায় সেটা হচ্ছে যে আমাদের আমাশয় রোগ ঘটায়, ঠিক আছে, মানে অ্যামিবায়াসিস যে রোগ ঘটায়। কেন এটাকে অ্যামিবায়াসিস বলে এবং তার কারণটা কি, এই যখন এন্টামি বা হিস্টোলাইটিকা আমরা বই থেকে যখন পড়তে যাই আমরা কনফিউজড হয়ে যাই। এক্ষেত্রে কিন্তু এন্টামি বা হিস্টোলাইটিকার একদম ডিটেইলস সম্পর্কে কিন্তু দেওয়া আছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এন্টামি বা হিস্টোলাইটিকা কত রকমের হয়, তারা কিভাবে রোগ সৃষ্টি করছে, একটু ক্রিটিক্যাল আছে এন্টামি বা হিস্টোলাইটিকা বোঝা। সুতরাং আমাদেরকে কিন্তু খুব মাইনিউটলি এটা বুঝতে হবে, ঠিক আছে। এন্টামি বা হিস্টোলাইটিকা যে রোগ ঘটায় তো সেটাই হচ্ছে অ্যামিবায়াসিস। তো অ্যামিবায়াসিস কিন্তু দুই ধরনের হয়, একটা অ্যামিবিক ডিসেন্ট্রি এবং আর একটা সেকেন্ডারি অ্যামিবিক ডিসেন্ট্রি, মানে প্রাইমারি অ্যামিবিক ডিসেন্ট্রি আর সেকেন্ডারি অ্যামিবিক ডিসেন্ট্রি, এগুলো কাকে বলে। তারপরে এই যে এন্টামি বা হিস্টোলাইটিকা যেটা বলছিলাম, যে এই যে সমস্ত প্যাথোজেনগুলো, যে সমস্ত প্যারাসাইট যেগুলো আছে, তারা তাদের লাইফ সাইকেল প্রধানত হিউম্যান বডিতে যখন তারা কমপ্লিট করার চেষ্টা করে, তখন মানুষের ব্যাড লাগ, যে মানুষ তখন সেই পার্টিকুলার ডিজিজে তখন এফেক্টেড হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে প্যারাসাইটগুলো আছে এগুলোকে পড়া একটু ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের। কারণ কি, কারণ এরা লাইফ সাইকেলে বিভিন্ন রকমের স্টেজ তারা শো করে। যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এন্টামি বা হিস্টোলাইটিকা তিনটে স্টেজ আমরা দেখতে পাবো। প্রথম যে স্টেজ আছে তো সেটাই হচ্ছে ট্রোফোজয়েড, ঠিক আছে, ট্রোফোজয়েড স্টেজ আছে। তারপরেই দেখো প্রিসিস্টিক স্টেজ আছে। এগুলো কি, অর্থাৎ এই যে স্টেজগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া তোমাদেরকে রাখতে হবে। যেমন ট্রোফোজয়েড আছে, তারপরে প্রিসিস্টিক স্টেজ। এক্ষেত্রে এই যে ট্রোফোজয়েড দেখতে পাচ্ছ এটাই কিন্তু অ্যাডাল্ট। তাহলে ট্রোফোজয়েডটা কি হচ্ছে, এন্টামি বা হিস্টোলাইটিকার অ্যাডাল্ট স্টেজ, ঠিক আছে। তারপরে দেখো প্রিসিস্টিক স্টেজ, মানে অ্যাডাল্ট ছাড়া বাকি যে স্টেজগুলো আছে এন্টামি বা হিস্টোলাইটিকাতে আমরা প্রিসিস্টিক স্টেজ আমরা দেখতে পাবো, এবং তারপরে আমরা সিস্টিক স্টেজ আমরা দেখতে পাবো। সুতরাং এই অংশগুলোই আমরা দেখবো। তারপরেই দেখো লাইফ সাইকেল আছে, এক্ষেত্রে এন্টামি বা হিস্টোলাইটিকার লাইফ সাইকেল, কি সুন্দরভাবে তারা লাইফ সাইকেল তারা সম্পন্ন করে, একদম ক্লিয়ার আইডিয়া মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে এন্টামি বা হিস্টোলাইটিকার যে লাইফ সাইকেল যেভাবে করছে একদম তার একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে লাইফ সাইকেল। কিন্তু ঘটনা হচ্ছে যে শুধুমাত্র লাইফ সাইকেল পড়লে হবে না, এর পিছনে কি ট্রিটমেন্ট আছে, অর্থাৎ এবং ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। তো কিভাবে আমরা বুঝবো যে আমরা এন্টামি বা হিস্টোলাইটিকাতে আমরা এফেক্টেড হয়েছি, তো সেটাও যেমন পড়বো, তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টও আমরা পড়বো। তাহলে সিলেবাসে মেনলি কিন্তু দেয়া আছে এই চারটে প্যারাসাইট সম্পর্কে, মানে চারটে প্যাথোজেন সম্পর্কে। কিন্তু এগুলো জানতে গেলে প্যারাসাইটোলজি একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেলে বুঝতে গেলে কিন্তু বাকি অংশগুলোও যেগুলো তোমাদেরকে দেখালাম, যে ডিজিজ কাকে বলে, ডিজিজের টাইপস কত রকমের হয়, সুতরাং এই অংশগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবং সেকেন্ড যে নোটস আছে, তো সেকেন্ড নোটসে আমরা মোস্ট প্রবাবলি মানে লাস্ট নোটসে আমরা দেখবো যে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এবং সেকেন্ড নোটসে যেটা আছে তো সেটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, এবং তার সঙ্গে সঙ্গে আছে আমাদের অ্যাসকারিস, ঠিক আছে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, অ্যাসকারিস কিভাবে মাইগ্রেশন করে। সুতরাং মোট তিনটে ক্লাসে আমি প্যারাসাইটোলজি কমপ্লিট করব, এবং প্যারাসাইটোলজি পড়ার পরেই আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিনোলজি তোমাদের বলেছিলাম আমি একটা মানে নোটস আমি তৈরি করছি। সুতরাং এন্ডোক্রিনোলজির এক্ষেত্রে এন্ডোক্রিনোলজি যেহেতু ফিজিওলজিতেও আছে এবং জুলজিতেও আছে, সেই জন্য এন্ডোক্রিনোলজি কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা গ্ল্যান্ড সম্পর্কে বুঝতে হবে, মেকানিজম অফ হরমোন অ্যাকশন আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আগামী কয়েকদিন আমরা এই অংশগুলোই পড়বো, ঠিক আছে। তারপরে আমি এই সেপ্টেম্বরে, এটা সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বরে আমি যে টার্গেট রেখেছি সেটা হচ্ছে যে তোমাদের রিপ্রোডাক্টিভ বায়োলজি সেটাও পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে হেলথ। তাহলে প্যারাসাইটোলজিতে আমরা এটাই জানবো যে বিভিন্ন রকমের প্যারাসাইট, মানে সিম্পলি ক্ষতিকর যে সমস্ত জীব যেগুলো আমাদের দেহেতে রোগ সৃষ্টি করে, তো সেই সম্পর্কিত যে পড়াশোনা তো সেটাই হচ্ছে প্যারাসাইটোলজি। তাহলে আমাদের হেলথ আমরা কাকে বলবো, অর্থাৎ স্বাস্থ্য কিরকম। দেখো হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড দ্য সোশ্যাল ওয়েলবিং, মানে সম্পূর্ণরূপে যখন আমরা ফিজিক্যালি যখন আমরা ফিট থাকি, মেন্টালি মানসিকভাবে যখন আমরা ফিট থাকি, মন খারাপ যদি হয় তাহলে সেটা কিন্তু হেলথের মধ্যে পড়ে না। এবং সোশ্যাল ওয়েলবিং, মানে সমস্ত মানুষের সঙ্গে ভালো করে কথা বলে, এই সব কিছু, মানে একটা মানুষ যে নর্মাল যে লাইফ লিড করছে তো তাকেই আমরা বলবো হেলথ।
অ্যান্ড অ্যান অ্যাবসেন্ট অফ ডিজিজ, মানে যখন কোনো মানুষ একদম নিরোগ থাকে, কোনো রকম ডিজিজ যখন তার মধ্যে নেই, তো তখনই তাকে আমরা বলবো হেলথ। এবং এই ডেফিনেশন দিয়েছিলেন 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, জাস্ট একটু আমরা আইডিয়া নিয়ে নিলাম, যেহেতু আমরা প্যারাসাইকোলজিতে ডিজিজ পড়ছি, তাহলে হেলথ কাকে বলে এই সম্পর্কে আইডিয়া নিতে হবে। তাহলে ডিজিজ কাকে বলে, রোগ কাকে বলে, এনি চেঞ্জ ফ্রম নর্মাল স্টেট, মানে স্বাভাবিক অবস্থা থেকে যদি কোনো রকম চেঞ্জ হয়, দ্যাট কজ দ্য ডিসকমফোর্ট অর ডিসএবিলিটি। তার মানে কি, এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়। আমরা যে কমফোর্টেবল, আমরা যে লাইফ লিড করি, বিভিন্ন সিস্টেম যে কমফোর্টেবলি কাজ করে, ডাইজেশন হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে ডিজিজ। রেসপিরেশন, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারছো না, এটা হচ্ছে একটা ডিজিজ। ঠিক আছে, তাহলে ডিসকমফোর্ট অর ডিসএবিলিটি অর ইম্পেয়ার্স দ্য হেলথ। তাহলে ইম্পেয়ার্স মানে কি, বাধা দিচ্ছে, মানে হেলথকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে, তো তাকেই আমরা বলবো ডিজিজ। তাহলে যখন নর্মাল স্টেট যখন ডেভিয়েট করে যায় এবং তার ফলে আমাদের দেহে যখন কোনো ডিসকমফোর্ট তৈরি হয়, তো তখনই তাকে আমরা বলবো ডিজিজ। কিন্তু ঘটনা হচ্ছে, এই ডিজিজকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। দেখো, প্রথম যে টাইপ আছে তো তাকে বলে কনজেনিটাল ডিজিজ, এবং সেকেন্ড যেটা, তো সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। কনজেনিটাল ডিজিজ কোনগুলো, যেগুলো ইনবর্ন ডিজিজ প্রেজেন্ট ফ্রম বার্থ, মানে জন্ম থেকেই যেগুলো এসছে, তো সেগুলোই হলো কনজেনিটাল ডিজিজ। তাহলে কনজেনিটাল ডিজিজ যেগুলো, তো সেগুলো অবভিয়াসলি জেনেটিক্যাল হবে, কারণ জন্ম থেকেই কোনো মানুষ যে ডিজিজগুলোকে অ্যাকোয়ার করে, তো তখনই তাকে আমরা বলবো কনজেনিটাল ডিজিজ। তাহলে জেনেটিক্যালি ইনহেরিটেবল, কজড বাই জিন অর দ্য ক্রোমোসোমাল মিউটেশন, কোনো জিনের কোনো প্রবলেম যদি হয়, তো তখনই এই কনজেনিটাল ডিজিজ হয়। তাহলে কনজেনিটাল মানে কি, জিন, এক্ষেত্রে দেখো এই টার্মটা রয়ে গেছে, তার মানে এটা কিন্তু ইনবর্ন ডিজিজ। কোনো মানুষ যখন কোনো একটা রোগ নিয়ে জন্মায়, তো তখনই তাকে আমরা বলবো কনজেনিটাল ডিজিজ। যেমন হিমোফিলিয়া আছে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, ডাউন সিনড্রোম আছে, 21 নম্বর ক্রোমোসোমের ট্রাইজোমের জন্য ডাউন সিনড্রোম হয়, আলকাপ্টোনিউরিয়া আছে, যেটা ইনবর্ন এরার অফ মেটাবলিজমের জন্য ইউরিন দিয়ে যখন আলকাপ্টন যখন নির্গত হয়। ঠিক আছে, সুতরাং এটাকে আর্চিবাল্ড গ্যারোল্ড এটাকে আবিষ্কার করেছিলেন। সুতরাং এই যে আলকাপ্টোনিউরিয়া, এগুলো সব কিন্তু জেনেটিক্যাল ডিজিজ। সিম্পলি জেনেটিক্যাল ডিজিজগুলোকেই আমরা বলবো কনজেনিটাল ডিজিজ। আর অ্যাকোয়ার্ড ডিজিজ তাহলে কাকে বলে, দেখো, ইনবর্ন মানে যেটা জন্ম থেকে এসছে, আর অ্যাকোয়ার্ড মানে কি, জন্মের পর যে যখন কোনো রোগ ঘটে, তো তখনই তাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড ডিজিজ। তাহলে অকার অনলি আফটার বার্থ, এবং এরা কিন্তু নন হেরিটেবল হয়, মানে কোনো মানুষ যদি এই ডিজিজে আক্রান্ত হয়, তার সন্তানেরা কিন্তু সেই ডিজিজে আক্রান্ত হবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। এটা দুই ধরনের হয়। অ্যাকোয়ার্ড ডিজিজ আবার দুই ধরনের হয়, একটা কমিউনিকেবল আর একটা হচ্ছে নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজ কোনগুলো, ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ যে সমস্ত ডিজিজগুলো কোনো একটা পার্সন আছে, সেই পার্সন থেকে যখন অন্য পার্সনের মধ্যে যখন ট্রান্সমিটেড হয়, তো তখনই তাকে আমরা বলবো কমিউনিকেবল ডিজিজ। তাহলে দেখো, জন্মের পরে যে ডিজিজগুলোকে আমরা অ্যাকোয়ার করছি, তো তাকেই বলে অ্যাকোয়ার্ড ডিজিজ। এবং এই অ্যাকোয়ার্ড ডিজিজ কিন্তু দুই ধরনের হয়, একটা কমিউনিকেবল মানে সংক্রামক, আর একটা নন কমিউনিকেবল মানে অসংক্রামক। তাহলে এগুলো ইনফেকশাস ডিজিজ কজড বাই প্যাথোজেন, মানে কোনো একটা পার্টিকুলার প্যাথোজেন, কোনো ক্ষতিকর জীব, কোনো ক্ষতিকর প্যারাসাইট মানুষের দেহতে ঢুকলো, ঢুকে তার মধ্যে রোগ ঘটালো, এবং তারপরে সেই রোগগ্রস্ত ব্যক্তির দেহ থেকে যখন অন্য ব্যক্তির মধ্যে যখন পার্সন টু পার্সন যখন ইনফেক্টেড হয়, তো তখনই তাকে বলে কমিউনিকেবল ডিজিজ। এবং এই কমিউনিকেবল ডিজিজ আবার দুই ধরনের হয়। দেখো, একটা কন্টাজিয়াস ডিজিজ, মানে মারাত্মক ধরনের ছোঁয়াচে, আর একটা হচ্ছে নন কন্টাজিয়াস ডিজিজ। ঠিক আছে, তাহলে কন্টাজিয়াস ডিজিজ কোনগুলো, ট্রান্সমিটেড ফ্রম ইনফেক্টেড পার্সন টু দ্য হেলদি পার্সন থ্রু দ্য সিম্পল কন্ট্যাক্ট, যেটাকে বলছিলাম যে মারাত্মক ছোঁয়াচে। যেমন তোমরা জানো যে কোভিড-19 এটা মারাত্মক ধরনের ছোঁয়াচে রোগ ছিল, তাহলে এটাই হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। এছাড়া সিফিলিস আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সিফিলিস, এটাও কিন্তু কন্টাজিয়াস ডিজিজ। চিকেন পক্স আছে, মিজলস মানে হাম আছে, লেপ্রোসি মানে কুষ্ঠ আছে। তাহলে এই সমস্ত ডিজিজগুলো কিন্তু কন্টাজিয়াস ডিজিজ, মানে কোনো এফেক্টেড পার্সনকে তুমি যদি ইভেন ছুঁয়েও ফেলো, তাহলেও কিন্তু তোমার সেই রোগটা হতে পারে। তাহলে এটাই হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। আর নন কন্টাজিয়াস ডিজিজ কিভাবে হবে, দেখো, যে সমস্ত ডিজিজগুলো কোনো এজেন্সির মধ্য দিয়ে হয়, যেমন কোনো এয়ারবর্ন ডিজিজ হতে পারে, ভেক্টরের সাহায্যে হয়, যেমন অ্যাসকারিয়াসিস, কলেরা, প্লেগ। দেখো, কোনো মানুষ যখন অ্যাসকারিয়াসিস রোগে আক্রান্ত হয়, তাকে তুমি ছুঁয়ে দিলে মানে তোমার কিন্তু অ্যাসকারিয়াসিস রোগ হবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, সেই ডিজিজড ব্যক্তির থেকে প্যাথোজেনকে তোমার দেহতে যেতে হবে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডসকে যেতে হবে। সেই জন্য এটাকে আমরা বলবো অছোঁয়াচে রোগ, মানে যেটাকে আমরা বলবো ছোঁয়াচে নয় এরকম রোগ। কলেরা,
ঠিক আছে? তাহলে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার জন্য হয়। কলেরা রোগ হয়েছে কিন্তু তাকে তুমি যদি ছুঁয়ে দাও তাহলে কিন্তু তোমার রোগ হবে না, যতক্ষণ না পর্যন্ত প্যাথোজেন তোমার শরীরে ঢুকছে, কোনো এজেন্সির মধ্য দিয়ে যতক্ষণ না হচ্ছে। এবং প্লেগও কিন্তু একটা নন কন্টাজিয়াস ডিজিজ, এটা মাথায় রাখবে। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে প্লেগ কেমন ধরনের ডিজিজ, ঠিক আছে? তাহলে অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে আমরা কমিউনিকেবল ডিজিজ আমরা দেখলাম, যেগুলো ইনফেকশাস ডিজিজ হবে এবং একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির মধ্যে ট্রান্সমিটেড হয়। তো সেই ডিজিজগুলো দুই ধরনের হবে, একটা কন্টাজিয়াস আর একটা নন কন্টাজিয়াস। মেনলি এক্ষেত্রে আমরা আমাদের প্যারাসাইটোলজি সিলেবাসে যেটা আছে, এই নন কন্টাজিয়াস ডিজিজগুলোই আছে। তার মানে কি, কোনো একটা ব্যক্তি যখন কোনো প্যাথোজেনে আক্রান্ত হয়েছে, সে ডিজিজড হয়েছে, সে রোগগ্রস্ত হয়েছে, এবং সেই প্যাথোজেন যখন কোনো ভেক্টরের মধ্য দিয়ে, কোনো বাহকের মধ্য দিয়ে যখন হেলদি পার্সনকে যখন এফেক্ট করছে, তো সেটাই প্রধানত এই সমস্ত ডিজিজগুলোর এক্সাম্পল, এবং আমাদের সিলেবাসে প্রধানত এই ডিজিজগুলোই পড়তে হবে। আর একটা দেখো, নন কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? এগুলো প্রধানত নন ইনফেকশাস ডিজিজ হয়। তো কি কারণের জন্য হয় এগুলো? একদম মানুষের পার্সোনাল ডিজিজ, যেমন ডেফিসিয়েন্সি, হরমোন এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হয়। যেমন আমরা জানি যে ভিটামিন বি5 এর আচ্ছা আহ, তো এক্ষেত্রে পেলেগ্রা রোগ হচ্ছে। তারপরে ডেজেনারেটিভ ডিজিজ কি হচ্ছে? মানে বিভিন্ন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। ডেজেনারেটিভ ডিজিজ মানে কি? যখন ডেজেনারেটিভ মানে কি, কোনো অর্গ্যান যখন কাজ করতে পারছে না। ডিজেনারেট মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, ব্রেন ডিজিজ ইত্যাদি। আর অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি টু দ্য অ্যালার্জেন, এটা এক রকমের হাইপার সেন্সিটিভিটির রিয়াকশন। কোনো একটা পার্টিকুলার মানে কোনো পার্টিকুলার কোনো কম্পোনেন্টের প্রতি আমরা যখন সেন্সিটিভ হয়ে যাই, তো তখনই তাকে বলা হয় অ্যালার্জি, ঠিক আছে? যেমন হে ফিভার। তো যেমন ধরো যাক, কারো ডিমে অ্যালার্জি হতে পারে, কারো ফুলের রেণুতে অ্যালার্জি হতে পারে। সুতরাং এগুলো কিন্তু প্রধানত নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে দেখো, যে ডিজিজ যেটা অ্যাকোয়ার্ড ডিজিজ, তো সেটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা কমিউনিকেবল আর একটা নন কমিউনিকেবল। সিম্পল, ঠিক আছে? এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবে। তারপরেই দেখো, এরপর একটা টার্ম আমরা দেখবো, তো সেটাই হচ্ছে আউটব্রেক। আউটব্রেক মানে কি? হঠাৎ করে যখন কোনো ডিজিজ যখন প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব হয়, সাডেন রাইজ ইন দ্য নাম্বার অফ কেসেস ইন এ লিমিটেড জিওগ্রাফিক এরিয়া। একটা ছোট্ট রিজিয়ান্স আছে, তো সেই রিজিয়ানে হঠাৎ করে কোনো রোগের প্রচুর প্রাদুর্ভাব হলো, তো তখনই তাকে আমরা বলবো আউটব্রেক। ইফ ইট ইজ নট কুইকলি কন্ট্রোলড, দ্য আউটব্রেক ক্যান বি এপিডেমিক। তাহলে একটা ছোট্ট এরিয়াতে কোনো একটা রোগ হয়েছে, তো সেই রোগকে কিন্তু তৎক্ষণিক কন্ট্রোল করতে হবে। যদি না হয়, তাহলে সেই রোগটা কিন্তু এপিডেমিক হয়ে যাবে। এই এপিডেমিক টার্মটা কি, আমি এক্ষুনি আসছি। দেখো, যেমন কলেরা আউটব্রেক ইন দ্য বেঙ্গালুরু ইন 2020, 2020 সালে দেখো বেঙ্গালুরুতে যে কলেরা আউটব্রেক হয়েছিল, তাহলে 2020-তে বেঙ্গালুরুতে যে কলেরা হয়েছিল সেটা কিন্তু আউটব্রেক, ঠিক আছে? এটা কিন্তু এপিডেমিকের পর্যায়ে যায়নি। আবার দেখো, নিপা ভাইরাস আউটব্রেক ইন কেরালা ইন 2018, রিজাল্টিং 18 কেসেস উইথ 16 ডেথ। এই যে নিপা ভাইরাস, বাদুড়ের মধ্য দিয়ে প্রধানত এই ভাইরাস মনে করছে যে বিজ্ঞানীরা কন্টামিনেটেড হয়েছিল। তো এটা কোথায় হয়েছিল? কেরালাতে 2018 সালে নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছিল। এক্ষেত্রে 18টা মানুষের সংক্রমণ হয়েছিল, তার মধ্যে 16 জন মারা গিয়েছিল। ভাবো কতটা ভয়ঙ্কর। কিন্তু এটাকে কোনোভাবে কন্ট্রোল করা গেছে, সেই জন্য এটা কোভিড-19-এর মতো মারাত্মক আকার ধারণ করেনি। সুতরাং নিপা ভাইরাসের যে অ্যাটাক, তো এটা কিন্তু আউটব্রেক ছিল, এটা কিন্তু এপিডেমিক ছিল না। এরপরে, কোনো মানুষ, কোনো একটা হিউম্যান যখন কোনো রোগে যখন আক্রান্ত হয়, এবং সেই প্যাথোজেনগুলো কি হয়, বিভিন্নভাবে ট্রান্সমিটেড হয়। কোনো একটা পার্টিকুলার এরিয়া, সেটা হতে পারে কোনো একটা কান্ট্রি, হতে পারে কোনো একটা ছোট্ট জায়গা, হতে পারে অথবা ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে। সুতরাং এইরকমভাবে কোনো ডিজিজকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ডিজিজকে ক্লাসিফিকেশন করতে পারি। প্রথম টাইপের যে ক্লাসিফিকেশন, তো সেটা হচ্ছে এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিজম কথার মানেই আমরা জানি যে একটা ছোট্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। দেখো, ডিজিজ পারসিস্টেন্ট ইউজুয়ালি ইন দ্য লো লেভেল অ্যাট সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়া। যখন কিছু অঞ্চলে যখন কোনো রোগ যখন হয়, তো তখনই তাকে আমরা বলবো এন্ডেমিক ডিজিজ। যেমন ইন্ডিয়া ইজ এন্ডেমিক ফর সেভারেল ডিজিজ লাইক দ্য ম্যালেরিয়া, কলেরা, ফাইলারিয়াসিস অ্যান্ড টাইফয়েড। মানে এই সমস্ত রোগের যে সমস্ত প্যাথোজেনগুলো আছে, তারা ভারতীয় জলবায়ুতে ভালোভাবে থাকতে পারে। সুতরাং একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট রিজিয়ান্সে এই যে ডিজিজ, তার মানে ম্যালেরিয়া মানেই কি, ভারতবর্ষের মানুষেরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। কলেরা, ভারতের লোকেরা কলেরাতে আক্রান্ত হয়। ফাইলেরিয়া, ভারতের লোকেরা ফাইলেরিয়াতে আক্রান্ত হয়। তাহলে যখন একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন কোনো পার্টিকুলার ডিজিজ যখন আমরা দেখব, তো তখনই তাকে আমরা বলবো এন্ডেমিক ডিজিজ, ঠিক আছে? তাহলে কোনো একটা দেশে, ধরা যাক এই দেশের মানুষেরা ওই রোগে আক্রান্ত হয়, তার মানে সেটা কিন্তু আমরা এন্ডেমিক ডিজিজ বলবো। আবার এন্ডেমিক প্রধানত একটা ছোট্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতেও হতে পারে। তাহলে এন্ডেমিক ডিজিজ
কে যদি আমরা কন্ট্রোল না করি তখন সেই এন্ডেমিক ডিজিজ যাতে পরিণত হয় তো সেটাই হচ্ছে এপিডেমিক। দেখো, এন্ডেমিক ডিজিজ যাতে পরিণত হয় তো সেটাই হচ্ছে এপিডেমিক। তাহলে এন্ডেমিক যখন আউটব্রেক হয়ে গেল, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, তখন কি হবে? এফেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল উইদিন এ কমিউনিটি। অর্থাৎ কোন একটা কমিউনিটিতে বা কোনো একটা সম্প্রদায়, ধরো যাক কোনো স্টেট হতে পারে, কোনো কান্ট্রি হতে পারে, তো সেই জায়গাতে মানে কোনো দেশে মানে একটা ছোট্ট জেলা ছাড়িয়ে হয়তো কোনো কান্ট্রিতে যখন এফেক্ট করলো, তো তখনই তাকে আমরা বলবো এপিডেমিক। দেখো, এফেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল উইদিন আ কমিউনিটি, পপুলেশন অর রিজিয়ন, অকার্স অ্যাট মাচ হায়ার রেট, মানে খুব দ্রুত রেটে এই রোগ ছড়িয়ে পড়ে, ইফ নট কন্ট্রোল বিকাম দ্য প্যান্ডেমিক। তাহলে এই এপিডেমিকের এক্সাম্পল একটু দেখে নাও। তাহলে পার্টিকুলার কান্ট্রিতে যখন কোনো ডিজিজ হঠাৎ করে যখন প্রাদুর্ভাব হয়, তো তখনই তাকে আমরা বলবো এপিডেমিক। দেখো, এন্ডেমিকের সঙ্গে পার্থক্যটা কোথায়? এন্ডেমিক হচ্ছে ন্যাচারাল, মানে এই দেশে আমরা জানি যে ভারতবর্ষে প্রধানত ম্যালেরিয়া রোগ হয়, তো এটাই হচ্ছে এন্ডেমিক। অন্যান্য দেশে এটা ছড়িয়ে নাও পড়তে পারে, ঠিক আছে, কারণ অন্যান্য কান্ট্রিতে টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স হয়তো অন্যান্য কান্ট্রিতে অতটা বেশি অ্যাক্টিভ হয় না। কিন্তু এপিডেমিক মানে কি, কোনো একটা পার্টিকুলার দেশের মানুষ যখন এই এপিডেমিক রোগে আক্রান্ত হয়, এর কিন্তু টেন্ডেন্সি থাকে ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকে। তাহলে যখন একটা হিউজ এরিয়াতে, নট ওয়ার্ল্ড ওয়াইড, কোন একটা পার্টিকুলার ডিজিজ যখন কনফাইন্ড থাকে, তো তখনই তাকে বলে এপিডেমিক ডিজিজ। এক্সাম্পল দেখো, কত সুন্দর এক্সাম্পল। সার্স এপিডেমিক ইন চায়না 2003, 2003 সালে প্রথম সার্স রোগ এসেছিল, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তারপরেই দেখো 2014তে কিন্তু চায়নাতেই এটা কনফাইন্ড ছিল, এই সার্স কিন্তু আর ছড়িয়ে পড়েনি। আবার দেখো 2014 থেকে এলো ইবোলা ভাইরাস, তাহলে ইবোলা প্যান্ডেমিক ছিল আফ্রিকাতে, আফ্রিকা থেকে আর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে পড়েনি, তার মানে এটা কিসের এক্সাম্পল? এপিডেমিক। আবার দেখো জিকা এপিডেমিক ইন দ্য ব্রাজিল, তো ব্রাজিলে এই যে জিকা ভাইরাসের যে প্রাদুর্ভাব হয়েছিল 2015তে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে সার্স যেটা হলো, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, তো সার্স প্রধানত করোনা ভাইরাসের জন্যই হয়েছিল। করোনা হচ্ছে একটা ফ্যামিলির ভাইরাস, তো সেই ভাইরাসের বিভিন্ন তার মিউটেশনের ফলে পরবর্তীকালে সেটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছিল, তো সার্সেরই একটা স্ট্রেন কিন্তু কোভিড-19 রোগ ঘটিয়েছিল। তাহলে প্যান্ডেমিক কাকে বলে? যখন ইনফেকশন স্প্রেডস র্যাপিডলি টু দ্য লার্জ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, যখন হোল ওয়ার্ল্ড ওয়াইড যখন কোনো একটা পার্টিকুলার ডিজিজ যখন ছড়িয়ে পড়ে, তো তখনই তাকে বলা হয় প্যান্ডেমিক। যেমন কোভিড-19 প্যান্ডেমিক ইন 2020 এফেক্টিং গ্রেটার দেন 200 কান্ট্রিজ, তাহলে 200-রও বেশি মানে কান্ট্রিকে প্রধানত এই কোভিড-19 বা করোনা ভাইরাস ইনফেক্টেড ডিজিজ 2019 অ্যাটাক করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, সেভারাল ফ্লু আর দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক অকার্ড সো ফার, ইনক্লুডিং H1N1 ইন 2009। তাহলে 2009 সালে এই যে ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস যেটা ছিল H1N1, সুতরাং এটাও কিন্তু প্যান্ডেমিক ছিল। এখনো পর্যন্ত পৃথিবীতে এই যে যেরকম ভাবে কোভিড-19 টোটাল পৃথিবীর মানুষদেরকে নড়িয়ে দিয়েছিল, এখনো পর্যন্ত এরকম 7খানা প্যান্ডেমিক হয়েছে, ঠিক আছে। 7 প্যান্ডেমিক অফ দ্য কলেরা হ্যাভ অকার্ড সো ফার ইন দ্য পাস্ট। মানে 7খানা প্যান্ডেমিক বলতে আই মিন কলেরা অন্তত 7বার পৃথিবীতে এরকম ভাবে প্যান্ডেমিক আকার ধারণ করেছে। মানে এখন তো কলেরাকে আমরা সেটাকে রিকভার করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে বহু প্রাচীনকালে মানুষ যখন কলেরাতে আক্রান্ত হতো তখন প্রচুর মানুষ মারা যেত, এটাকে কন্ট্রোল করা যেত না। সেই জন্য বলছে যে 7 প্যান্ডেমিক, এখনো পর্যন্ত কলেরা রোগে অন্তত পৃথিবীতে 7বার প্যান্ডেমিক হয়েছিল এবং অসংখ্য মানুষ মারা গিয়েছিল। আর প্লেগে কতবার প্যান্ডেমিক হয়েছিল? 3বার প্যান্ডেমিক। দ্য সেকেন্ড প্যান্ডেমিক অকার্ড ইন 14th সেঞ্চুরি। 14th সেঞ্চুরিতে প্লেগের যে 3বার যে প্যান্ডেমিক হয়েছিল, তাহলে 14th সেঞ্চুরিতে যে সেকেন্ড যে প্যান্ডেমিক হয়েছিল, তো তাকেই আমরা বলতাম যে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ মানে হচ্ছে প্লেগের সেকেন্ড প্যান্ডেমিক, এবং 50 মিলিয়ন পিপল এক্ষেত্রে মারা গিয়েছিল। আর এইচআইভি প্যান্ডেমিক দেখো কিল্ড 32 মিলিয়ন সোফার, তাহলে এইচআইভিও কিন্তু প্যান্ডেমিক, এবং স্টিল এখনো পর্যন্ত কিন্তু এটা প্যান্ডেমিক ফর্মেই আছে। সুতরাং আমরা 3 রকমের ডিজিজ দেখলাম, একটা এন্ডেমিক দেখলাম যেটা কোনো একটা পার্টিকুলার দেশের কোনো পরিচিত ডিজিজ, তো সেটাই হচ্ছে এন্ডেমিক। এপিডেমিক মানে কি, যখন কোনো একটা পার্টিকুলার ডিজিজ একটা হিউজ অঞ্চলে যখন ছড়িয়ে পড়ে, বলতে পারি যে কোনো একটা কান্ট্রিতে যখন ছড়িয়ে পড়ে, তো তখনই তাকে আমরা বলবো এপিডেমিক। আর এপিডেমিককে যদি আমরা কন্ট্রোল না করি তাহলে সেটা প্যান্ডেমিক হয়ে যায়। প্যান্ডেমিক মানে সিম্পলি ওয়ার্ল্ড ওয়াইড যখন ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তাহলে প্যান্ডেমিক যেমন কোভিড-19, H1N1 ফ্লু, এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্লেগ, এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। 3বার প্যান্ডেমিক হয়েছিল, তার মধ্যে সেকেন্ড যে প্যান্ডেমিক ছিল, তো তাকেই আমরা বলবো ব্ল্যাক ডেথ।
এছাড়া আরও একটা ডিজিজ আছে, তার নাম হচ্ছে স্পোরাডিক ডিজিজ। যখন কোনো অকেশনে কোনো পার্টিকুলার ডিজিজ হয় তো তখনই তাকে বলে স্পোরাডিক ডিজিজ, এটাকে বলা হয় সিজনাল ডিজিজ, যেমন কমন কোল্ড, ঠিক আছে? যেমন ঠান্ডা, যেমন কোনো টেম্পারেচারে যখন ভ্যারিয়েশন হয়, গরম থেকে যখন ঠান্ডা পড়বে অনেক মানুষের তখন সর্দি কাশি হবে, জ্বর হবে, সুতরাং এটা কিন্তু স্পোরাডিক ডিজিজ। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমরা এন্ডেমিক আমরা যেটা দেখলাম, এন্ডেমিকের সঙ্গে আরো একটা টার্ম আমরা দেখবো, তো সেটাই হচ্ছে হাইপার এন্ডেমিক। হাইপার এন্ডেমিক কাকে বলে? ইন্ডিয়া ইজ হাইপার এন্ডেমিক মানে পারসিস্টেন্ট অ্যান্ড দ্য হাই লেভেল ফর হেপাটাইটিস এ অ্যান্ড ই। তার মানে কি, যখন কোনো একটা পার্টিকুলার ডিজিজ কোনো দেশেতে আছে এবং সেটা কিন্তু পারসিস্ট করছে ওই দেশেতেই, কিন্তু শুধুমাত্র যে সেই ডিজিজটা ওই দেশেতে আছে তাই নয়, প্রচুর মানুষ এক্ষেত্রে এফেক্টেড হয়ে আছে, তো সেটাই হচ্ছে হাইপার প্যান্ডেমিক। ইন্ডিয়া ওয়াজ হাইপার প্যান্ডেমিক ফর পোলিও আনটিল 1990। 1990 সাল পর্যন্ত ভারতবর্ষে কিন্তু প্রচুর শিশুরা পোলিও রোগে আক্রান্ত ছিল, তাহলে এটা কিন্তু হাইপার প্যান্ডেমিকের এক্সাম্পল। উইথ কনস্ট্যান্ট ইমিউনাইজেশন, টিকাকরণের মাধ্যমে ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য পোলিও ফ্রি সিন্স 2014। 2014 সালে ভারতবর্ষকে পোলিও ফ্রি হিসাবে ঘোষণা করা হয়, ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন টাইপের ডিজিজগুলো আমরা দেখে নিলাম। তাহলে কবে ভারতবর্ষকে পোলিও ফ্রি ঘোষণা করা হয়েছিল? 2014 সালে। যখন ডিজিজ সম্পর্কে পড়বো, এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া মাথায় রাখতে হবে। যে টার্মগুলো তোমাদের বললাম, যেমন জিকা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ডিজিজগুলো রিসেন্টলি যেগুলো হয়েছিল, তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু হয়েছিল, কিন্তু সেগুলো এপিডেমিক পর্যায়ে ছিল, সেগুলো কিন্তু প্যান্ডেমিক পর্যায়ে ছিল না, ঠিক আছে? এক্সাম্পলগুলো একটু মাথায়। এইবার দেখো, কিছু কিছু টার্ম তোমরা যখন প্যারাসাইটোলজি পড়বে তখন এই টার্মগুলো আমাদের আমরা ভাবি যে এগুলো আবার কি, এই টার্মগুলো একটু দেখে নাও। প্রথম যে টার্ম আছে তো সেটাই হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজি মানে কি সিম্পলি কজেস অ্যান্ড স্প্রেড অফ ডিজিজ। কোন একটা রোগ হয়েছে, কোন একটা মানুষের কোনো রোগ হয়েছে, ধরো যাক আমার কোনো রোগ হয়েছে, এই রোগের কারণটা কি এবং এই রোগটা কিভাবে ছড়িয়ে পড়তে পারে, এটা কি আমার সন্তানের মধ্যে যাবে, তাহলে এই সম্পর্কিত যে স্টাডি, তো তাকেই বলে এপিডেমিওলজি। কোন একটা রোগ হয়েছে এবং সেই রোগ কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, যেমন কোভিড-19 রোগটা হয়েছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে SARS-CoV-2, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে ছড়িয়ে পড়ছে আমরা দেখলাম যে সিম্পল কন্ট্যাক্টের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে আবিষ্কার যে কিভাবে কোভিড-19 ছড়িয়ে পড়ছে, তো এটাই হচ্ছে এপিডেমিওলজি। তাহলে প্রোফাইল্যাক্সিস কাকে বলে? এরপরে দেখো যে টার্মটা আমরা দেখবো, তো সেটাই হচ্ছে প্রোফাইল্যাক্সিস। প্রোফাইল্যাক্সিস মানে কি, সেই রোগকে আমরা কি করে প্রতিরোধ করব। বলছে বেশি করে সাবান জলে হাত দাও, তাহলে তোমার আর এই কোভিড-19 হবে না, তাহলে এটাই হচ্ছে প্রোফাইল্যাক্সিস। আর এটিওলজি তাহলে কাকে বলে? স্টাডি অফ ইন্টারনাল কজ অফ ডিজিজ। এবার আমরা দেখলাম যে SARS-CoV-2 ঢুকে গেল, ঢুকে গিয়ে আমাদের যে লাংস আছে সেই লাংসের নিউমোসাইট 1 এবং 2 কোষকে আক্রমণ করলো, ঠিক আছে? এই যে স্টাডি, ইন্টারনাল যে স্টাডি, তো এটাই হচ্ছে এটিওলজি। দেখো, দ্য এটিওলজি অফ দ্য কমন কোল্ড ইজ বেসড অন ইনফেকশন অফ দ্য রাইনোভাইরাসেস কজিং এ ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন। একটা এক্সাম্পল দিয়েছে, যেমন রাইনোভাইরাস যখন আমাদের অ্যাটাক করে, দেখো প্রধানত সর্দি কাশির জন্য যে ভাইরাস, প্রধানত রাইনো ভাইরাস এবং বিনো ভাইরাস, এই দুই ধরনের ভাইরাস, কিন্তু কমন কোল্ড এই যে রাইনো ভাইরাস, এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের আপার পোর্শনকে অ্যাটাক করে। তাহলে এই যে বুঝতে পারছো যে কোন অর্গানকে অ্যাটাক করছে, এটাই হচ্ছে ইটিওলজি, ঠিক আছে? তাহলে তিনটে টার্ম দেখলে, প্রথম যেটা সেটা হচ্ছে এপিডেমিওলজি, মানে কি রোগের কারণ কি এবং সে কিভাবে ছড়িয়ে পড়ে। প্রোফাইল্যাক্সিস মানে কি, কি করে সেটাকে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে কি এটিওলজি, দেখো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তার মানে কি, যদি কোনো রোগ ছড়িয়ে পড়ছে, সেই ছড়িয়ে পড়াটাকে যদি আমরা কাট অফ করতে পারি, তো তখনই তাকে বলা হয় প্রোফাইল্যাক্সিস। আর ইটিওলজি মানে কি ইন্টারনাল কজ অফ ডিজিজ, তার মানে ওই ডিজিজ সিমটমসটা কেন হচ্ছে, কোন অর্গান এক্ষেত্রে এফেক্টেড হচ্ছে, তো সেটাই হচ্ছে এটিওলজি। আর ইনকিউবেশন পিরিয়ড মানে কি, কোনো প্যাথোজেন যখন ঢুকে গেছে, ঢুকে গিয়ে যে সে সঙ্গে সঙ্গে রোগ ঘটাবে সেরকম নয়, কিছুদিন তার টাইম লাগে ডিজিজ সিমটমস ঘটাতে। সেই জন্য বলছে যে টাইম ইন্টারভ্যাল বিটুইন এন্ট্রি অফ দ্য প্যাথোজেন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ সিমটমস। তাহলে কোনো প্যাথোজেন ঢুকেছে এবং ঢুকে গিয়ে রোগ সৃষ্টি হওয়ার এই যে ইন্টারনাল যে সময়কাল, তো সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। যেমন এইচআইভি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ইভেন 10 ইয়ার্স পর্যন্ত হতে পারে, 10 বছর পর্যন্ত হতে পারে। কোনো মানুষের দেহতে হয়তো এইচআইভি ভাইরাস আছে, কিন্তু সে ইনকিউবেশন পিরিয়ডে আছে, তার মানে কোনো ডিজিজ হচ্ছে না। তুমি অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখে ভাবছো যে সে সুস্থ সবল একজন মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে তার ভিতরে ভাইরাস আছে। তাহলে 10 বছর পরে সেটা প্রধানত প্রকাশ করবে, ডিজিজ সিমটমস সেটা দেখাবে। সুতরাং এই যে বিষয়টা, তো একেই বলা হয় ইনকিউবেশন পিরিয়ড।
তাহলে এই একটা পার্টিকুলার আমরা বিষয়গুলো আমরা দেখলাম যে ডিজিজ কাকে বলে, ডিজিজ কত রকমের হয়, কিছু এক্সাম্পল আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে প্যারাসাইট। দেখো প্যারাসাইট ইজ এ লিভিং অর্গানিজম। প্যারাসাইট আর কিছুই নয়, প্যারাসাইট হচ্ছে সেই জীব হুইচ লাইভস আপন দ্য অ্যানাদার অর্গানিজম, যেটা অন্য জীবের উপরে আশ্রয় নেয়, ঠিক আছে, এবং সেখানে তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। প্যারাসাইট ডিরাইভড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট, মানে যার দেহতে আশ্রয় নিচ্ছে সেখান থেকে যেমন তার পুষ্টি যেমন সংগ্রহ করে উইদাউট গিভিং এনি বেনিফিট টু দ্য হোস্ট, তার মানে সে কিন্তু হোস্টের ক্ষতিই করে। এটা কিন্তু কোনো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন নয়, এটাকে বলে হোস্ট প্যারাসাইটিক ইন্টারাকশন। তাহলে প্যারাসাইট হচ্ছে সেই সমস্ত জীব যেগুলো হোস্ট বা পোষকের দেহতে থেকে পোষকের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, ইভেন পোষকের দেহ থেকে সে পোষকের দেহের মধ্যে সে রিপ্রোডাকশন করে, ঠিক আছে, তো তাকেই আমরা বলবো প্যারাসাইট। এবং প্যারাসাইট দুই ধরনের হতে পারে, একটা অব্লিগেট আর একটা ফ্যাকাল্টেটিভ। অনেক সময় এই টার্মটা আমরা কনফিউজড হয়ে যাই, কোনটা অব্লিগেট আর কোনটা ফ্যাকাল্টেটিভ। একটু দেখে নাও। অব্লিগেট মানে কি, প্যারাসাইট রিকোয়ার এ হোস্ট টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল। তাহলে হোস্ট যদি না থাকে তাহলে এই প্যারাসাইট কিন্তু তার লাইফ সাইকেল সম্পন্ন করতে পারে না। তার মানে হোস্ট ছাড়া যখন কোনো প্যারাসাইট বাঁচতে পারে না তো তখনই তাকে আমরা বলবো অব্লিগেট প্যারাসাইট। এবং অব্লিগেট যে সমস্ত প্যারাসাইট আছে তাদের কিন্তু লাইফ সাইকেল কমপ্লিট হয়, সেই জন্য আমাদের সিলেবাসে যে কতগুলো প্যারাসাইট আছে তাদের কমপ্লেক্স লাইফ সাইকেল আমাদেরকে পড়তে হবে। এবং এরা কিন্তু ক্যান সার্ভাইভ অনলি ইন প্রেজেন্স অফ হোস্ট, যেমন ব্যাকটেরিয়া, ফাঞ্জি এবং সমস্ত ভাইরাস কিন্তু অব্লিগেট। দেখো ভাইরাস যদি হোস্ট যদি না থাকে তাহলে সে রিপ্রোডাকশন করে না। তার মানে অব্লিগেট মানে কি, অব্লিগেট মানে মাস্ট, অব্লিগেট মানে হচ্ছে অলওয়েজ। কিভাবে মনে রাখবে, ও মানে হচ্ছে অলওয়েজ, ঠিক আছে, এইভাবে আমি মনে রাখার চেষ্টা করেছি। তাহলে যখন প্যারাসাইট হোস্ট ছাড়া যখন বাঁচতে পারে না তো তখনই তাদেরকে আমরা বলবো অব্লিগেট প্যারাসাইট। আর ফ্যাকাল্টেটিভ মানে কি, অ্যাবল টু কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ ইটস লাইফ সাইকেল ইন অ্যাবসেন্স অফ হোস্ট, মানে হোস্ট না থাকলেও কিন্তু সে তার লাইফ সাইকেল সম্পন্ন করে এবং এদের লাইফ সাইকেল কিন্তু অনেক সিম্পল হয়। তাহলে দেখো এদের এক্সাম্পল কি, ক্যান্ডিয়া আছে এবং একান্থ অ্যামিবা আছে। ক্যান্ডিয়া অনেক সময় আমাদের ওরাল ক্যান্ডিয়াসিস হয়, সুতরাং এই যে ক্যান্ডিয়া এই সমস্ত মানে এটা ফাঞ্জি, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে একান্থ অ্যামিবা এটা হচ্ছে প্রোটোজোয়া। তো এগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ। সিম্পলি অব্লিগেট মানে কি, হোস্ট ছাড়া যখন প্যারাসাইট বাঁচতে পারে না তো সেটাই হচ্ছে অব্লিগেট। আর ফ্যাকাল্টেটিভ মানে কি, উইদাউট হোস্ট এরা কিন্তু সার্ভাইভ করতে পারে। এরপরে দেখো প্যারাসাইট আরো বেশ কয়েক রকমের হয়। একটো প্যারাসাইট মানে কি, একটো প্যারাসাইট মানে হোস্টের দেহের বডি সারফেসে যখন প্যারাসাইট থাকে তো তখনই তাকে আমরা বলবো একটো প্যারাসাইট। দেখো বলছে ইনহেবিট সারফেস অফ দ্য বডি অফ হোস্ট উইদাউট পেনিট্রেটিং টু দ্য টিস্যু, তার মানে টিস্যুর ভিতরে কিন্তু ঢুকে যায় না, এরা জাস্ট দেহের বাইরে গায়েতে এরা আটকে থাকে, ঠিক আছে, তো এদেরকেই আমরা বলবো একটো প্যারাসাইট। তাহলে দেখো অ্যাক্টস অ্যাজ ভেক্টরস ট্রান্সমিটিং দ্য প্যাথোজেন, অ্যাক্সেস অনেক সময় এই একটোপ্যারাসাইট গুলো প্রধানত ভেক্টরের এরা প্রধানত ভেক্টর হিসাবে কাজ করে। ইনফেকশন প্রডিউসড বাই দিস প্যারাসাইট ইজ কল্ড দ্য ইনফেস্টেশন। তাহলে এই যে প্যারাসাইট গুলো, তাহলে প্যারাসাইট যখন আমাদের দেহের বাইরে থাকে, বাইরে থেকে যখন আমাদের ক্ষতি করে, কোনো সেলের ভিতরে যখন ঢোকে না তো তাকেই আমরা বলবো একটোপ্যারাসাইট। কিন্তু এই একটোপ্যারাসাইটের যে ইনফেকশন তাকে ইনফেকশন না বলে তাকে বলা হয় ইনফেস্টেশন, ঠিক আছে। তাহলে সেলের মধ্যে ঢুকছে না কিন্তু তবুও হোস্টের তারা ক্ষতি করছে, তো একেই আমরা বলবো ইনফেস্টেশন। যেমন বিভিন্ন মাছি জাতীয় এনিম্যাল হতে পারে, ফ্লিয়া হতে পারে, ছোট ছোট টিক্স হতে পারে, মাইটস হতে পারে, ইভেন আমাদের মাথার যে উকুন তো সেটাও কিন্তু একটোপ্যারাসাইট। তাহলে সেই উকুনের জন্য যে ডিজিজ সিমটমস দেখা যায় তো তাকেই আমরা ইনফেকশন না বলে তাকে আমরা বলবো ইনফেস্টেশন। আর এন্ডোপ্যারাসাইট মানে কি, একদম সেলের ভিতরে ঢুকে যায়, লাইভ উইদিন দ্য বডি অফ দ্য হোস্ট। এবং ইনভেশন, ইনভেশন মানে কি ঢুকে যাচ্ছে, ঠিক আছে, ইনভেশন মানে হচ্ছে একদম সেলের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে ইনভেশন যখন করছে তো তখনই তাকে আমরা বলছি ইনফেকশন। তাহলে দেখো কোনো বাচ্চা শিশুর হয়তো মাথাতে উকুন হয়েছে, এটাকে আমরা কি বলবো, ইনফেস্টেশন, মানে সে এসে গেছে আর কি, ঠিক আছে, তার ক্ষতি করতে, তাহলে এটাই হচ্ছে ইনফেস্টেশন। আর যখন সেলের ভিতরে যদি কোনো প্যারাসাইট যখন ঢুকে যায় তো তখনই তাকে বলে ইনফেকশন। আমরা বলি না যে আমাদের ইনফেকশন হয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইনফেকশন? ইনফেকশন মানে হচ্ছে সেলের ভিতরে ঢুকে গেছে, এটাই হচ্ছে ইনফেকশন। কিন্তু ইনফেকশন হওয়ার আগে তাকে ইনফেস্টেশন হতে হবে, মানে বডিতে থাকতে হবে, সেখানেই যদি আটকে থাকে তো তখনই তাকে আমরা বলবো ইনফেস্টেশন। আর যদি সেলের ভিতরে ঢুকে যায় তো তখন তাকে আমরা বলবো ইনফেকশন, যেমন লিশমানিয়া এবং প্লাসমোডিয়াম। সুতরাং প্যারাসাইট আমরা দেখলাম অব্লিগেট প্যারাসাইট হতে পারে, ফ্যাকাল্টেটিভ হতে পারে, একটো প্যারাসাইট এবং এন্ডো প্যারাসাইট দেখলাম, এবং ইনফেকশন এবং ইনফেস্টেশনের মধ্যে কি পার্থক্য দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ভেক্টর এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার, ঠিক আছে। কেউ বল, ঠিক আছে, আচ্ছা
হ্যাঁ, তুমি মোটামুটি ঠিকই বলেছো, কিন্তু তার থেকেও বড় আরো একটা ডিফারেন্স তোমাকে দেখাবো। ঠিক আছে, একটু দেখো। বলছে যে ভেক্টর হলো তারাই ডাস নট শো এনি সিমটমস অফ ডিজিজ। তাহলে ভেক্টর হচ্ছে তারাই যাদের দেহের মধ্যে প্যাথোজেন আছে, কিন্তু ভেক্টর কিন্তু কোনো রোগ হচ্ছে না প্যাথোজেনের। যেমন তুমি বললে অ্যানোফিলিস মসকুইটোর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জীবাণু আছে, অ্যানোফিলিসের কিন্তু ম্যালেরিয়া হয় না, সুতরাং দে আর ভেক্টর। তাহলে ভেক্টর হচ্ছে তারাই ডাস নট শো এনি সিমটমস অফ ডিজিজ, যাদের মধ্যে কোনো রকম ডিজিজ সিমটমস দেখা যায় না, তো তারাই হচ্ছে ভেক্টর। আর কেরিয়ার কারা? আমরা জানি যে আমরা হিমোফিলিয়ার কেরিয়ার হতে পারি, আমরা বর্ণান্ধতার কেরিয়ার হতে পারি। তাহলে একটা অর্গানিজম, সেই অর্গানিজম হারবার্স এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট, যার মধ্যে ইনফেকশাস এজেন্ট আছে এবং জেনারেলি শো দ্য সিমটমস, এবং তাদের কিন্তু রোগ হয়। এরা কিন্তু ডিজিজ সিমটমস তারা কিন্তু শো করে অফ দ্য ডিজিজ, অ্যাজ ইট ইজ অলসো অ্যান ইনফেক্টেড অর্গানিজম মে ক্যারি দ্য জেনেটিক ডিজিজ। যেমন একটা মানুষ যার এইচআইভি রোগ হয়েছে, এইচআইভি বলতে আই মিন এইডস রোগ হয়েছে, ঠিক আছে, এইডস হচ্ছে রোগ আর এইচআইভি হচ্ছে ভাইরাস। তাহলে যার এই এইডস রোগ হয়েছে সে কিন্তু কেরিয়ার, কারণ কি তার মধ্যে এইচআইভি ভাইরাস আছে এবং সেই ভাইরাস অন্য মানুষের মধ্যে চলে যেতে পারে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্সেস ইন বিটুইন ভেক্টর অ্যান্ড কেরিয়ার। ভেক্টর হচ্ছে তারাই যাদের মধ্যে প্যাথোজেন আছে কিন্তু কোনো ডিজিজ সিমটমস তাদের হয় না, আর কেরিয়ার হচ্ছে তারাই যাদের মধ্যে প্যাথোজেন আছে ইভেন দে আর ইনফেক্টেড। ঠিক আছে, সিম্পলি এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ভেক্টর এবং কেরিয়ারের। তাহলে এই যে ভেক্টর আছে, এই নাও দেখো ডাস নট শো এনি সিমটমস অফ দ্য ডিজিজ। দেখো এই যে ভেক্টর আছে, এই ভেক্টরকে দুটো ভাগে ভাগ করছে, একটা মেকানিক্যাল ভেক্টর আর একটা বায়োলজিক্যাল ভেক্টর। এবার বুঝতে পারবে। ঠিক আছে, মেকানিক্যাল ভেক্টর কারা? মাইক্রোবস ডু নট মাল্টিপ্লাই উইদিন ইট। তার মানে কি প্যাথোজেন তার মধ্যে ঢুকেছে, কিন্তু ঢুকে গিয়ে সেই প্যাথোজেনের কোনো রকম লাইফ সাইকেল হচ্ছে না, মাল্টিপ্লাই করছে না, তো সেটাই হচ্ছে যান্ত্রিক ভেক্টর। অনলি ফিজিক্যালি ট্রান্সপোর্ট ফ্রম হোস্ট টু হোস্ট। তার মানে এরা কি কেবলমাত্র প্যাথোজেনকে প্রধানত হোস্ট টু হোস্ট প্রধানত এরা ট্রান্সমিট করে, যেমন হাউস ফ্লাই আছে এবং ককরোচ আছে। তাহলে মাছি এবং ককরোচ এরা কিন্তু মেকানিক্যাল ভেক্টর। ঠিক আছে, এরপরে দেখো মাছি এবং ককরোচ হচ্ছে মেকানিক্যাল ভেক্টর, কারণ এদের মধ্যে প্যাথোজেনের কোনো মাল্টিপ্লিকেশন হয় না, এরা কেবলমাত্র এদের দেহের সারফেসে প্যাথোজেনকে নিয়ে গিয়ে প্রধানত মানুষকে অ্যাটাক করে। আর বায়োলজিক্যাল ভেক্টর কাকে বলে? মাইক্রোবস প্রোপাগেট অর মাল্টিপ্লাই উইদিন ইট। তার মানে মাইক্রোবস বা জীবাণু এর মধ্যে মাল্টিপ্লাই করে। ইট হ্যাজ প্যাথোজেন উইদিন ইট, এর মধ্যে প্যাথোজেন থাকে অ্যান্ড ডেলিভার্ড টু দ্য হোস্ট বাই অ্যাক্টিভ ম্যানার। তার মানে এক্ষেত্রে এই যে মেকানিক্যাল যে ভেক্টর আছে ইনঅ্যাক্টিভ ম্যানারে, তুমি কোনোভাবে ছুঁয়ে নিলে, ককরোচ কোনো খাবারে বসলো, মাছি কোনো খাবারে বসলো, তাহলে সেটাই হচ্ছে মেকানিক্যাল ভেক্টর। আর বায়োলজিক্যাল ভেক্টর কারা? এরা কিন্তু অ্যাক্টিভলি মানুষকে অ্যাটাক করবে, যেমন মস্কুইটো কামড়ালে তবে রোগ হবে। ঠিক আছে, আবার মাছি যদি আমাদের খাবারে বসে তাহলে আমাদের রোগ হবে, কিন্তু মস্কুইটো যদি আমাদের খাবারে মানে খাবার বলছে মানুষকে যদি কামড়ায় তাহলে রোগ হবে। তার মানে অ্যাক্টিভ ম্যানারে যখন কোনো প্যাথোজেনকে স্প্রেড করে তো তখনই তাকে আমরা বলবো বায়োলজিক্যাল ভেক্টর। যেমন মস্কুইটো আছে, টিক্স আছে, ফ্লিয়া আছে, এগুলো সব কিন্তু বায়োলজিক্যাল ভেক্টর। দেখো এরিয়ার মধ্যে হ্যাঁ আছে মধ্যে থাকবে, তো সেটাই হচ্ছে হোস্ট। তাহলে যে সমস্ত হোস্টের মধ্যে প্যারাসাইট আছে অথচ হোস্টের কোনো ক্ষতি করছে না, তারাই হচ্ছে ভেক্টর। প্যারাসাইট বাইরে থাকতে পারে, যখন বাইরে থাকে তখন তাকে বলে মেকানিক্যাল ভেক্টর। আর তার ভিতরে থাকতে পারে, ভিতরে রিপ্রোডাকশন করছে, করুক সে রিপ্রোডাকশন, কিন্তু হোস্টের তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে সেটাই হচ্ছে ভেক্টর, যেমন মস্কুইটো। তারপরে দেখো কেরিয়ার তাহলে কাকে বলছে? ইট ইজ অ্যান অর্গানিজম দ্যাট হারবার্স এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট। তাহলে এটা প্যারাসাইটকে ক্যারি করছে এবং জেনারেলি শো দ্য সিমটমস, এরা কিন্তু রোগের কিন্তু সিমটমস দেখায়। তার সঙ্গে সঙ্গে কি করবে? এরা কিন্তু রোগ জীবাণুকে বহনও করে নিয়ে যাবে, যেমন এইচআইভি। ঠিক আছে, এইচআইভি কে বহন করে নিয়ে যাবে এইডস রোগে আক্রান্ত মানুষ, অথবা ম্যালেরিয়া যার হয়েছে সেও কিন্তু কেরিয়ার হিসেবে কাজ করছে। যার ম্যালেরিয়া হয়েছে বলছে যে ওখান থেকে সরিয়ে দাও, অথবা কোনো জায়গাতে ম্যালেরিয়া হয়েছে, কোনো জায়গাতে ডেঙ্গু হয়েছে, সেখানকার মানুষদেরকে মশারি টাঙিয়ে শোয়াতে বলছে, কারণ কি তখন সেই এফেক্টেড ইন্ডিভিজুয়াল তখন কিন্তু কেরিয়ার হয়ে যাচ্ছে। তার মধ্যে রোগ তো হয়েইছে, তার সঙ্গে সঙ্গে সে কিন্তু সেই রোগকে ছড়িয়েও দিতে চাইছে, তাহলে সে তখন কেরিয়ার হয়ে যাচ্ছে।
আমরা প্রত্যেকেই জানি যে যেমন যেমন আমাদের কালার ব্লাইন্ড, তো কালার ব্লাইন্ডের কেরিয়ার হতে পারে, আবার কোনো ফিমেলও কালার ব্লাইন্ড হতে পারে, ঠিক আছে। মে ক্যারি দ্য জেনেটিক ডিজিজ, তাহলে কেরিয়াররা জেনেটিক ডিজিজও যেমন বহন করে, তার সঙ্গে সঙ্গে কোনো প্যাথোজেনকেও বহন করতে পারে। এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে হোস্ট। ইট ইজ অ্যান অর্গানিজম হুইচ হারবার্স দ্য প্যারাসাইট অ্যান্ড প্রোভাইড দ্য নারিশমেন্ট অ্যান্ড দ্য শেল্টার। তাহলে হোস্টের দেহের মধ্যে প্রধানত কি থাকবে? প্যারাসাইট থাকবে, এবং এই হোস্ট লাইফ সাইকেল যার মধ্যে হচ্ছে, তো লাইফ সাইকেল, এবার দেখো কোনো প্যারাসাইট তার লাইফ সাইকেল হোস্টের মধ্যে কেন সে যাবে? প্যারাসাইট লাইফ সাইকেল করার জন্য যাবে। তাহলে এই হোস্ট কিন্তু দুই ধরনের হয়, একটা প্রাইমারি অর ডেফিনেটিভ হোস্ট আর একটা ইন্টারমিডিয়েট অর দ্য সেকেন্ডারি হোস্ট। এই জায়গাতে একটু তোমাদেরকে বলি, অনেক সময় দেখবে যে বিভিন্ন বইতে এই যে অ্যানোফিলিস মশার কথা লেখা থাকে, যে মস্কুইটো অ্যাকচুয়ালি প্লাসমোডিয়াম মানে ম্যালেরিয়ার প্রাইমারি হোস্ট নাকি সেকেন্ডারি হোস্ট, একটুখানি দেখো তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। একটু দেখে নাও প্রাইমারি অর দ্য ডেফিনেটিভ হোস্ট কাকে বলে। প্যারাসাইট রিচেস দ্য অ্যাডাল্ট স্টেজ, ঠিক আছে। তাহলে প্রাইমারি হোস্ট তারাই যাদের দেহতে প্যারাসাইট অ্যাডাল্ট স্টেজে আসে। আমরা জানি যে মস্কুইটোর মধ্যে, অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে প্রধানত প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স অ্যাডাল্ট হয়, এবং মস্কুইটোর দেহতেই সে কিন্তু সেক্সুয়াল সাইকেল সম্পন্ন করে, মানে মেল আর ফিমেল মানে গ্যামেট সেক্ষেত্রে তৈরি হয় এক্স ফ্ল্যাজেলেশনের মধ্য দিয়ে, হোয়ার প্যারাসাইট আন্ডারগোজ দ্য সেক্সুয়াল সাইকেল। তাহলে প্যারাসাইট যে হোস্টের মধ্যে ম্যাচিওর হবে, এবং ম্যাচিওর হলে তবেই না যৌন জনন করবে, সুতরাং তাকেই আমরা বলবো প্রাইমারি অর ডেফিনিট হোস্ট। আর ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলে? হোস্ট হারবার্স দ্য ডেভেলপিং লার্ভা অর দ্য ইম্যাচিওর স্টেজ অফ দ্য প্যারাসাইট। তার মানে যে সমস্ত হোস্টের মধ্যে ইম্যাচিওর স্টেজ থাকবে এবং প্যারাসাইট কিন্তু এর মধ্যে অযৌন জনন করবে। আমরা প্রত্যেকেই জানি যে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স মানুষের দেহতে, মানুষ হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের সেকেন্ডারি হোস্ট, কারণ মানুষের দেহতে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে সাইজোগনি সম্পন্ন হয়। আর ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো হচ্ছে প্রাইমারি হোস্ট। তাহলে দেখো প্রাথমিক হোস্ট কারা? ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, কারণ এই ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যেই প্রধানত সেক্সুয়াল সাইকেল সম্পন্ন হয়। বিভিন্ন বইতে কোনো কোনো জায়গাতে দেখবে লেখা আছে যে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো হচ্ছে সেকেন্ডারি হোস্ট, মানুষ হচ্ছে প্রাইমারি হোস্ট। তো এই যে তত্ত্বটা বা মানে এই যে থিওরিটা মাত্র কয়েক শতাংশ সায়েন্টিস্ট এটাকে বিশ্বাস করেন। প্রধানত এটা দেখা গেছে ম্যাক্সিমাম প্যারাসাইটের ক্ষেত্রে যারা ভার্টিব্রেট তাদেরকে প্রাইমারি হোস্ট হিসেবে ধরা হয়, এবং তার সঙ্গে সঙ্গে যারা ইনভার্টিব্রেট তাদেরকে সেকেন্ডারি হোস্ট হিসেবে ধরা হয়। অন্তত 98% প্যারাসাইটের ক্ষেত্রে সেক্সুয়াল সাইকেল প্রধানত ভার্টিব্রেটের মধ্যে হয়, মানে ম্যাক্সিমাম কেসে আর কি হয়। আর আসেক্সুয়াল সাইকেল প্রধানত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রধানত ইনভার্টিব্রেটের মধ্যে হয়, এবং সেই কারণের জন্যই এক্ষেত্রে প্রাইমারি আর সেকেন্ডারি হোস্টকে ওইভাবে ডিফাইন করার চেষ্টা করা হয়। কিন্তু মানে প্লাসমোডিয়ামের ক্ষেত্রে, ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা প্রাইমারি হোস্ট সেটা সেক্সুয়াল সাইকেল ওয়াইজ হবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি হোস্ট কিন্তু ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, কারণ ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে প্লাসমোডিয়ামের সেক্সুয়াল সাইকেল সম্পন্ন হয়। আর মানুষের মধ্যে মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এবং এটাই হচ্ছে সত্যি। কি বললাম বোঝাতে পেরেছি? এটা বিভিন্ন ক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, সুতরাং এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ বলো। হোস্ট আছে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ দ্য হোস্ট ইনভলভ। তাহলে কোনো কোনো প্যারাসাইট আছে, যে সমস্ত প্যারাসাইটে কেবলমাত্র যে দুটো হোস্ট থাকবে সেরকম নয়, একাধিক হোস্ট থাকতে পারে। তাহলে প্যারাসাইটকে আরো আমরা দেখো ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ দ্য হোস্ট ইনভলভ, কতগুলো হোস্টের মধ্যে তারা লাইফ সাইকেল সম্পন্ন করে তার উপরে ভিত্তি করে আবার প্যারাসাইটকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা প্যারাসাইট হচ্ছে ডাইরেক্ট প্যারাসাইট অর দ্য সিম্পল প্যারাসাইট। এদের লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য একটাই হোস্ট লাগে। দ্য প্যারাসাইট রিকোয়ার অনলি ওয়ান হোস্ট টু কমপ্লিট ইটস ডেভেলপমেন্ট। তো তাদেরকে আমরা বলবো ডাইরেক্ট অর সিম্পল প্যারাসাইট। আর ইনডাইরেক্ট আর কমপ্লেক্স প্যারাসাইট তাহলে কাকে বলবো? যেক্ষেত্রে প্যারাসাইটের দুই বা তার বেশি হোস্ট লাগে। তাহলে দেখো এই যে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এটা কিন্তু ইনডাইরেক্ট আর কমপ্লিট প্যারাসাইট, কারণ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য প্রধানত দুটো হোস্ট লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে ফ্যাসিওলার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে তিনের বেশি কিন্তু এক্ষেত্রে হোস্ট লাগতে পারে তাদের লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য, এবং একটা অবশ্যই ডেফিনেটিভ হোস্ট হবে, এবং বাকি যেগুলো হবে তো তাদেরকে আমরা বলবো ইন্টারমিডিয়েট হোস্ট। ধরা যাক কোনো একটা প্যাথোজেন আছে, তার লাইফ সাইকেল তিনটে হোস্টের মধ্যে সম্পন্ন হয়, এরকম এক্সাম্পল আছে আমাদের সিলেবাসেই আছে, ঠিক আছে, আমরা পড়বো সেটা। তাহলে একটা হবে ডেফিনেটিভ হোস্ট এবং বাকিগুলোকে আমরা বলবো ইন্টারমিডিয়েট হোস্ট।
ঠিক আছে। এবার দেখো কিছু কিছু এক্সাম্পল একটুখানি দেখে নাও। যেমন প্রোটোজোয়ান কিছু ডিজিজ আছে একটু দেখে নাও, যেমন প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এর প্রাইমারি হোস্ট হচ্ছে অ্যানোফিলিস আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে ম্যান। এবং এক্ষেত্রে যেগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তো এক্ষেত্রে দেখো ইনফেক্টিভ স্টেজ আমি লিখে দিয়েছি, তাহলে ইনফেক্টিভ স্টেজ হচ্ছে স্পোরোজয়েড। ঠিক আছে, তাহলে দেখো ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর লালাতে প্রধানত স্পোরোজয়েড থাকে, এবং অ্যানোফিলিস মসকুইটো যখন মানুষকে কামড়ায় তখন সেই স্পোরোজয়েড মানুষের দেহের মধ্যে চলে যায়। সুতরাং এটাই হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। ইনফেক্টিভ স্টেজ মিনস যখন মানে মানুষের মধ্যে কোন স্টেজ, ওই প্যারাসাইটের কোন লাইফ সাইকেলের স্টেজ ঢুকছে, তো সেটাই হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। তাহলে প্লাসমোডিয়ামের ক্ষেত্রে যেটা ইনফেক্টিভ স্টেজ, তো সেটাই হচ্ছে স্পোরোজয়েড। ইন্টামিবা এবং জিয়ার্ডিয়া ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ম্যান একটাই হোস্ট আছে, তাহলে এটা কেমন ধরনের প্যারাসাইট হবে বলো? ডিরেক্ট প্যারাসাইট হবে, অবভিয়াসলি ডিরেক্ট প্যারাসাইট হবে। তার মানে এটা কিন্তু ইন্টামিবা অ্যান্ড দ্য জিয়ার্ডিয়া, তাহলে এক্ষেত্রে প্রাইমারি হোস্ট যেটা, তো সেটাই হচ্ছে ম্যান, তার মানে একটাই আছে, তার মানে এটা ডিরেক্ট প্যারাসাইট হবে। এবং এদের যে ইনফেক্টিভ স্টেজ আছে সেটা হচ্ছে সিস্ট অর দ্য কোয়াড্রি নিউক্লিয়েটেড স্টেজ। কোয়াড্রি নিউক্লিয়েটেড স্টেজ, আমি আসবো এই সম্বন্ধে একটু পরেই বলছি। তাহলে ইনজেকশনের মধ্যে দিয়ে, খাবারের মধ্য দিয়ে এটা প্রধানত আমরা এই সিস্টকে আমরা গ্রহণ করি। লিশমানিয়া, দেখো লিশমানিয়া তোমরা জানো যে লিশমানিয়া ডোনোভানি, লিশমানিয়া ট্রপিকা, ঠিক আছে। তাহলে দেখো এটা প্রাইমারি হোস্ট হচ্ছে ম্যান, এবং সেকেন্ডারি হোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যান্ড ফ্লাই মানে বালু মাছি, যার নাম হচ্ছে ফ্লিওবটমাস। তাহলে এর যে ইনফেক্টিভ স্টেজ, তো সেটা হচ্ছে প্রোমাস্টিগোট, ভেক্টর বর্ন, ঠিক আছে, ভেক্টরের সাহায্যে এটা ট্রান্সমিটেড হয়, ভেক্টর বলতে ক্ষেত্রে স্যান্ড ফ্লাই। ট্রাইপ্যানোজোমা ক্রুজি, ম্যান এবং তার সঙ্গে সঙ্গে রেডু ভিড বাগ, মানে এটা এক রকমের ইনসেক্ট, এবং এদের ইনফেক্টিভ স্টেজ আছে। তারপর দেখো ট্রাইপ্যানোজোমা ব্রুসি, মানুষ এবং তার সঙ্গে সঙ্গে সিসি ফ্লাই, এটাকে সেটসি ফ্লাইও বলে। তাহলে এদের যে ইনফেক্টিভ স্টেজ, তো সেটাই হচ্ছে কি ট্রাইপোমাস্টিগোট। তোমরা যেটুকু মাথায় রাখবে, আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি, প্লাসমোডিয়াম অ্যানোফিলিস এবং ম্যান স্পোরোজয়েড, এন্টামিবা হচ্ছে ম্যান এবং ইনফেক্টিভ স্টেজ হচ্ছে সিস্ট, আর লিশমানিয়া, ঠিক আছে, যেটা কালাজ্বর রোগ সৃষ্টি করে, যাকে আমরা বলবো দমদম ফিভার। তাহলে এই যে কালাজ্বর রোগ সৃষ্টিকারী, দেখো প্রাইমারি হোস্টকে মানুষ এবং সেকেন্ডারি হোস্ট হচ্ছে স্যান্ডফ্লাই বা বালু মাছি। আর ট্রাইপ্যানোজোমা ক্রুজি, ট্রাইপ্যানোজোমা ব্রুসি গ্যাম্বিয়েন্সি, এরা প্রধানত স্লিপিং সিকনেস রোগ ঘটায়। তাহলে এক্ষেত্রে প্রাইমারি হোস্ট হচ্ছে ম্যান, কিন্তু ট্রাইপ্যানোজোমা ক্রুজির যেটা সেকেন্ডারি হোস্ট এটা রেডুভিড বাগ, আর হচ্ছে ট্রাইপ্যানোজোমা ব্রুসির যেটা সেকেন্ডারি হোস্ট, তো সেটা হচ্ছে সেটসে ফ্লাই, ঠিক আছে। তাহলে যেগুলোকে হাইলাইট করে দিয়েছি এইগুলো ভালো করে মাথায় রাখবে। তোমরা জানো এই অংশগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে লিশমানিয়া দেখলাম। তারপরেই দেখো হোস্ট আছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ঠিক আছে, প্রাইমারি হোস্ট হচ্ছে ম্যান এবং এক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ দিয়ে আছে। দেখো হেলমিন্থ আছে, কৃমি জাতীয় প্রাণী আছে টিনিয়া সোলিয়াম, তাহলে প্রাইমারি হোস্ট হচ্ছে ম্যান, তার মানে এদের সেক্সুয়াল সাইকেল এদের দেহেতে সম্পন্ন হয়। আর এটা হচ্ছে পিগ, এদের যেটা ইনফেক্টিভ স্টেজ, তো সেটা হচ্ছে সিস্টি সার্কাস লার্ভা, একে সিস্টি সার্কাস সেলুলোজি বলে। টিনিয়া স্যাজিনাটা আছে, মানে গরুর যে ফিতাকৃমি, ঠিক আছে। তাহলে টিনিয়া স্যাজিনাটা, আমরা জানি যে এই যে ফিতাকৃমি আছে এদের দেহের মধ্যে প্রচুর সেগমেন্ট থাকে, ফলস সেগমেন্ট থাকে। তাহলে প্রধানত হেলমিন্থের মধ্যে কোনো সেগমেন্ট থাকে না, কিন্তু এই টিনিয়া সোলিয়ামের মধ্যে ফলস সেগমেন্ট আমরা দেখতে পাই। এদের যে লার্ভা, তো সেটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। আবার দেখো একাইনোকক্কাস গ্র্যানিউলোসাস ইত্যাদি। তাহলে টিনিয়া সোলিয়াম এটা ভালো করে মাথায় রাখবে। ট্রিমাটোড যেটা আছে স্কিস্টোজোমা, স্কিস্টোজোমা, ঠিক আছে। তাহলে মানুষ এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রাইমারি হোস্ট হচ্ছে মানুষ, আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে স্নেল মানে শামুক জাতীয় প্রাণী। এদের তাহলে ইনফেক্টিভ স্টেজ কোনটা? সার্কারিয়া লার্ভা, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া, স্কিস্টোজোমা। ফ্যাসিওলা হেপাটিক আমাদের সিলেবাসে আছে। তাহলে প্রাইমারি হোস্ট হচ্ছে ম্যান, তাহলে সেকেন্ডারি হোস্ট আবার দেখো দুটো হয়ে যাচ্ছে, একটা প্রথমটা হচ্ছে স্নেল মানে শামুক, আর সেকেন্ড হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট। দুটো জীবের মধ্যে লাইফ সাইকেল সম্পন্ন করছে। এদের যেটা ইনফেক্টিভ স্টেজ, তো সেটাই হচ্ছে মেটা সার্কারিয়া লার্ভা। এই যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের মধ্যে এই মেটা সার্কারিয়া লার্ভা থাকে, মানুষ যখন এই স্নেল কে যখন মানে এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট, আচ্ছা এক্ষেত্রে বলে দিই যে স্নেলের মধ্যে প্রধানত এই মেটা সার্কারিয়া লার্ভা থাকে। এই স্নেলকে যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন মানুষের মধ্যে চলে যায়। আবার স্নেল কি অ্যাকোয়াটিক প্ল্যান্টকে খাবার হিসেবে গ্রহণ করে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড আমরা হোস্ট আমরা দেখলাম, আমরা ডিটেলসে পড়বে এগুলো সম্পর্কে। তারপরেই দেখো ইন্টেস্টাইনাল যে নিমাটোড আছে অ্যাসকারিস, তাহলে মানুষ। তাহলে এক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ কোনটা? এমব্রায়োনেটেড এগ, এমব্রায়োনেটেড এগ, তার মানে এগের ভিতরে এমব্রায়ো থাকবে। এবং এক্ষেত্রে যে ইনফেক্টিভ স্টেজ সেটা হচ্ছে L2 লার্ভা। কোনটা L2 লার্ভা কোনটা L3 লার্ভা আমাদেরকে ভালো করে পড়তে হবে। হুক ওয়ার্ম আছে, এন্টারোবিয়াস আছে, এগুলো আমি আর পড়ছি না। ফাইলেরিয়াল ওয়ার্ম আছে এবং ট্রাইকিনেলা আছে। তাহলে এই যে অংশটা, এই যে লিস্ট যেটা দিলাম এবং যেগুলো হাইলাইট করে দিলাম, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। অ্যাট এ গ্লান্স তুমি দেখে নিলে যে কোনটা ইনফেক্টিভ স্টেজ এবং কোনটা প্রাইমারি হোস্ট এবং কোনটা সেকেন্ডারি হোস্ট।
ঠিক আছে, শুধুমাত্র এখানেই শেষ নয়, আরো কিছু কিছু অংশ দেখে নাও। ব্যাকটেরিয়াল ডিজিজ, আচ্ছা এই পর্যন্ত সবাই আচ্ছা দেখো, এরপরে আমরা কিছু কিছু ডিজিজ আমরা দেখে নেব। যেটা বলছিলাম যে তোমাদের যে যখন ভাইরাস ব্যাকটেরিয়া পড়িয়েছিলাম তখন দেখবে যে আমি কোনো রোগের লিস্ট আমি দিইনি এই কারণের জন্য প্যারাসাইটোলজির সঙ্গে দেবো বলে। টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়া ঘটায়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এক্ষেত্রে ডিজিজ সিমটমস একটু দেখে নাম। ক্রনিক কফ এবং ব্লাডি স্পুটাম, ঠিক আছে, মানে থুতু দিয়ে প্রধানত রক্ত এক্ষেত্রে নির্গত হয়। এবং এর জন্য যে দেখো ডটস ট্রিটমেন্ট করা হয়, ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট, শর্ট কোর্সেস, তো একেই বলা হচ্ছে ডটস। এবং ইনভেস্টিগেশন হচ্ছে মেন্টক্স টেস্ট। তার মানে কি টিউবারকিউলোসিস হয়েছে কিনা স্কিনের মধ্যে প্রধানত ইনজেক্ট করা হয়, মানে প্যাথোজেনকে ইনজেক্ট করে দেখা হয় যে ওই জায়গাতে যদি ম্যাক্রোফাজ যদি জমা হয় তাহলে সেই জায়গাটা ফুলে যায়, তো একেই বলে মেন্টক্স রিয়াকশন। তাহলে ডটস এবং মেন্টক্স যার সঙ্গে রিলেটেড, তো সেটাই হচ্ছে টিউবারকিউলোসিস। ডিপথেরিয়া দেখো যে ব্যাকটেরিয়া ঘটায়, তো তার নাম কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, তোমরা জানো। এটাকে প্রধানত টেস্ট করা হয় যে টেস্টের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে স্কিক টেস্ট, ঠিক আছে, SCHICK। এবং হুপিং কফ মানে হচ্ছে পার্টুসিস। যদি 100 দিন ধরে কাশি হচ্ছে, ব্যাপারটা ভাবো, কাশি হলে আমাদের প্রধানত 1 সপ্তাহের মধ্যে মানে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 100 ডে যখন হচ্ছে কফ যখন হয়েই যাচ্ছে, কাশি যখন হয়েই যাচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো হুপিং কাশি। এবং তার সঙ্গে সঙ্গে খুব সিভিয়ার এক্ষেত্রে কাশিটা এটা হয়। সুতরাং বডিটেলা পার্টুসিস এই রোগটা ঘটায়। কলেরা, ভিব্রিও কলেরিয়া আমরা প্রত্যেকে জানি। ডায়রিয়া হবে, ডিহাইড্রেশন হবে, ভমিটিং হবে। ডায়রিয়া মানে পাতলা জলের মতো এক্ষেত্রে স্টুল পাস করবে। ডিহাইড্রেশন, দেহ থেকে জল বেরিয়ে যাবে, বমি হবে। এবং নিউমোনিয়া দেখো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, কিন্তু আগে এটাকে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া বলতো। ইনফেকশন ইন দ্য লাংস ইনফেকশন ঘটবে। টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, লক জ। সাস্টেন কন্ট্রাকশন অফ দ্য বডি মাসেলস, মাসেল একবার সংকুচিত হলো, সংকুচিত হয়ে সংকুচিত অবস্থাতেই রয়ে গেল, তো এটাই হচ্ছে টিটেনাস, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো রাইসাস সার্ডোনিকাস, স্ট্রেচিং অফ দ্য ফেসিয়াল মাসেলস, এক্ষেত্রে এই যে সিমটমসটা, মানে স্ট্রেচিং অফ দ্য ফেসিয়াল মাসেলস, মুখের মাসেলসের এক্ষেত্রে মানে মুখের মাসেলগুলো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অনেক স্টিফ হয়ে যাবে, এবং সেটা যখন মানে লক হয়ে যায়, ঠিক আছে। তো এই যে স্ট্রেচিং অফ দ্য ফেসিয়াল মাসেলস, এই যে সিমটমস, তো একেই বলে রাইসাস সার্ডোনিকাস। তার মানে কি মুখের শেপই এক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই টিটেনাস বা লক জতে এই সিমটমস দেখা যায়, রাইসাস সার্ডোনিকাস সিমটমস। তাহলে কোন রোগে দেখা যায়? টিটেনাস। যেগুলো ইম্পর্টেন্ট, এত কিছু মনে থাকবে না, যখন টোটাল রোগগুলো যখন পড়বে না তখন মনে থাকবে না। লেপ্রোসি অর দ্য হ্যানসনস ডিজিজ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, প্যাচেস ইন দ্য স্কিন, তাহলে স্কিনের মধ্যে প্যাচ তৈরি হবে। কুষ্ঠ, আমরা জানি যে এক্ষেত্রে প্রধানত পিগমেন্টেশন নষ্ট হয়ে যায় এবং তার ফলে কুষ্ঠ রোগ হয়, প্যাচ হবে, ঠিক আছে। প্যাচ মানে কি ছোট 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 গোল গোল, এক্ষেত্রে স্কিন, এক্ষেত্রে তার নর্মাল পিগমেন্টেশন থাকবে না। টাইফয়েড ফিভার, সালমোনেলা টাইফির জন্য যে টেস্ট করা হবে সেটাই হচ্ছে ওয়াইডাল টেস্ট। প্লেগ অর দ্য ব্ল্যাক ডেথ, তোমরা জানো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, সেই জন্য পিঙ্ক কালারে হাইলাইট করা আছে। ইয়ারসেনিয়া পেস্টিস, আর্লিয়ার নেম হচ্ছে পাস্টুরেলা পেস্টিস। তাহলে প্লেগ, যেটাকে আমরা ব্ল্যাক ডেথ বলছিলাম, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং ইয়ারসেনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়ার জন্য হয়। এর সিমটমস কি? হাই ফিভার, প্রচুর জ্বর হবে, হেডএক, মাথার যন্ত্রণা হবে, এনলার্জমেন্ট অফ দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোডস, মানে আমাদের এই যে হাতের যে অ্যাক্সিলারি যে অংশ আছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে প্রধানত লিম্ফ নোড অনেক বড় হয়ে যাবে এবং আনকনসিয়াসনেস, অচেতন হয়ে পড়বে রোগী। ভাইরাল ডিজিজ আছে দেখো, পোলিও ভাইরাস, এক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, মিজলস আছে, মিজলস, ঠিক আছে। প্যারামিক্সো ভাইরাস মানে হাম, যেটাকে বলে। হাই ফিভার হবে, হোয়াইট ব্রাউন প্যাচেস অন দ্য বডি অ্যান্ড দ্য ব্লিস্টার্স, ক্ষত হবে, ঘা হবে। চিকেন পক্স, তো পক্স ভাইরাস, এক্ষেত্রে ভ্যারিসেলা, ঠিক আছে। পক্স ভাইরাস, ভ্যারিসেলা, এটা চিকেন পক্স। র্যাশেস অন দ্য বডি, তো বডিতে র্যাশ তৈরি হবে। মামস আছে, প্যারামিক্সো ভাইরাস, তাহলে মিজলস আর মামস আমরা দেখলাম, ঠিক আছে। এবং পেনফুল সোয়েলিং ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে সোয়েলিং হবে। ডেঙ্গু ফিভার অর দ্য ব্রেক বোন ফিভার, ভাইরাসের নাম কি? আরবো ভাইরাস, বা যাকে বলে ফ্ল্যাবি ভাইরাস, এবং ভেক্টর হচ্ছে এডিস ইজিপ্টি। তাহলে ডেঙ্গুর জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে টর্নকুইট টেস্ট। ফিভার, পেন ইন দ্য মাসেলস অ্যান্ড দ্য জয়েন্ট, মাসেল আর জয়েন্টে পেন হয়। হেমারেজিক কন্ডিশন ইন দ্য বডি, দেহের মধ্যে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়, তো এটা হচ্ছে টর্নিকেট টেস্ট, ঠিক আছে। চিকুনগুনিয়া আছে, টোগা ভাইরাস,
তারপরে র্যাবিস ভাইরাস, ঠিক আছে, র্যাবডো ভাইরাস ইত্যাদি, এবং এক্ষেত্রে হিউম্যান ডিপ্লয়েড সেল কালচার ভ্যাকসিন প্রিভেনশন করা হয়। এবং এই যে র্যাবিস আছে এফেক্ট দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে এবং তার ফলে মানুষ পাগল হয়ে যায়। হাইড্রোফোবিয়া ডিউ টু ল্যারিঞ্জিয়াল স্প্যাজম অ্যান্ড 100% ডেথ আফটার দ্য সিমটমস। তাহলে র্যাবিস যদি কোনোভাবে এই সিমটমস যদি আমরা দেখি, হাইড্রোফোবিয়া যেটাকে বলে জলাতঙ্ক, ঠিক আছে, ডিউ টু ল্যারিঞ্জিয়াল স্প্যাজম, তার মানে কি ল্যারিংসের মধ্যে প্রচুর জল, মানে এক্ষেত্রে স্প্যাজম, ঠিক আছে, মানে ল্যারিংস ঠিকঠাকভাবে, স্প্যাজম মানে কি, স্প্যাজম মানে হচ্ছে সেটা ঠিকভাবে কাজ করছে না, একটা অস্বস্তিকর কন্ডিশন। তাহলে ল্যারিঞ্জিয়াল মানে হচ্ছে আমাদের যে ল্যারিংস আছে, মানে ভয়েস বক্স যেখানে থাকে, ফ্যারিংস যেখানে থাকে, যেখান দিয়ে আমরা খাবারকে গিলে খাবো, তো সেটা তো গিলতেই পারছে না। সেই জন্য জল দেখলে, জল আমরা তো ঢোক গিলে খাই, তো সেটা দেখলেই ভয় লাগছে যে জল আমি খাবো না। এর কারণটাই হচ্ছে ল্যারিংস কাজ করছে না, যেটাকে কোনো খাবারকে গিলে নিতে আমাদের হেল্প করে। এই যে আমি গিলে নিচ্ছি, এটাই প্রধানত হেল্প করে, কিন্তু সেই জায়গাতেই যদি স্প্যাজম হয়, সেটাই যদি যন্ত্রণাদায়ক হয়ে যায়, সেই জন্য যেটাকে ঢোক গিলে খেতে হয় সেই জিনিসটা খেতে তার ইচ্ছা করবে না। সেই জন্যই একে বলে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, ঠিক আছে। আমরা অনেক সময় ভাবি যে জল দেখে সে ছুটে পালায়, অ্যাকচুয়ালি সেরকম ব্যাপারটা নয়। যে জল দেখলে তার খেতে ইচ্ছা করছে না, তার ভয় লাগছে, এই কারণের জন্য ওটা খেলেই এই যে ল্যারিঞ্জিয়াল স্প্যাজমের জন্য প্রধানত তার একটা অদ্ভুত রকমের ইরিটেশন হবে, খেতে চাইবে না, ঠিক আছে। তো একেই আমরা বলবো হাইড্রোফোবিয়া। তারপরে কিছু প্রোটোজোয়ান ডিজিজ আছে, যেমন ম্যালেরিয়া আছে, এক্ষেত্রে ডিজিজ সিমটমস দেখতে পাচ্ছে অ্যামিবায়োসিস, আফ্রিকান স্লিপিং সিকনেস, দেখো ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সি, পেশেন্ট ফিলস স্লিপি, কালা জ্বর, লিশমানিয়া ডোনোভানি, দমদম ফিভার, ঠিক আছে, একে দমদম ফিভার বলা হয়। এবং তোমরা জানো যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রধানত এই রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন। হাই ফিভার অ্যাসোসিয়েটেড উইথ এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন অ্যান্ড দ্য লিভার, এবং তার সঙ্গে সঙ্গে স্কিনেতে প্রধানত ব্ল্যাক স্পট চলে আসে, এবং হেলমিন্থিক বিভিন্ন ডিজিজ এক্ষেত্রে আছে, ঠিক আছে, এগুলো আর আমি পড়ছি না। সুতরাং এই অংশগুলোই প্রধানত আমাদেরকে এই যে ডিজিজের এই যে লিস্টগুলো যেগুলো দিলাম, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। বিভিন্ন প্যাথোজেনের লিস্টগুলো দিয়ে দিলাম প্যারাসাইটোলজিতে, ঠিক আছে, ক্লিয়ার। ইন্টামি বা হিস্টোলাইটিকা জিনিসটা কি, তারপরে আমরা তাদের লাইফ সাইকেল পড়ব। দেখো, এটা হচ্ছে একটা প্রোটোজোয়ান প্যারাসাইট হুইচ কজেস ইন্টেস্টাইনাল ইনফেকশন। তাহলে ইন্টেস্টাইনের মধ্যে ইনফেকশন, ইন্টেস্টাইন তো দু রকমের হয়, একটা স্মল আর একটা লার্জ। এরা প্রধানত লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে ইনফেকশন ঘটায়। তাহলে ইন্টামি বা হিস্টোলাইটিকা ইন্টেস্টাইনের মধ্যে ইনফেকশন ঘটায়, ক্ষত তৈরি করে। ইনফেকশন মানে কি বলেছিলাম, সেলের মধ্যে যখন ঢুকে যাবে তখনই তাকে আমরা বলবো ইনফেকশন। এবং এই যে ইন্টামিবা আছে, বিভিন্ন জায়গাতে এরা থাকতে পারে। দেখো, ইন্টেস্টাইনাল অ্যামিবা যেটা আছে, তো সেটাই হচ্ছে ইন্টামিবা হিস্টোলাইটিকা। বিভিন্ন রকমের ইন্টামিবা আমরা দেখতে পাই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবা। অ্যামিবা মানে যারা সিউডোপোডিয়ার মধ্য দিয়ে লোকোমোশন করে, তো তাদেরকেই আমরা বলবো অ্যামিবা। যে কোনো প্রোটোজোয়া, দেখো কেবলমাত্র যে অ্যামিবা প্রোটিয়াসকে যে আমরা অ্যামিবা বলবো সেরকম নয়। যে সমস্ত প্রোটোজোয়া যারা সিউডোপোডিয়ার মধ্য দিয়ে লোকোমোশন করে তাদেরকে আমরা অ্যামিবা বলবো। তাহলে যে প্রোটোজোয়া ইন্টেস্টাইনের মধ্যে থাকে এবং ডিজিজ তৈরি করে, তো তাকেই আমরা বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবা। তো এটাই হচ্ছে ইন্ট অ্যামিবা হিস্টোলাইটিকা। এরা সিউডোপোডিয়ার মধ্য দিয়ে লোকোমোশন করে। কেউ কেউ আছে ফ্ল্যাজেলার মধ্যে দিয়ে লোকোমোশন করতে পারে কোনো প্রোটোজোয়া, তাহলে এটা কিন্তু অ্যামিবা। কেন? সিউডোপোডিয়ার মধ্যে দিয়ে লোকোমোশন করে। ইন্টেস্টাইনের মধ্যে এমন প্রোটোজোয়া আছে যারা ফ্ল্যাজেলার মধ্যে দিয়ে লোকোমোশন করে, যেমন জিআরডিয়া আছে, এবং আরো বিভিন্ন রকমের প্রোটোজোয়া আমরা ইন্টেস্টাইনে দেখতে পাবো, যেমন সাইক্লোপোরা আছে ইত্যাদি, এগুলো আছে। ব্যালান্টেরিয়াম কোলি, এটাও কিন্তু আমরা ইন্টেস্টাইনে দেখতে পাবো। তাহলে ইন্টেস্টাইনের মধ্যে আমি যেটা বলতে চাইছি, বিভিন্ন রকমের প্রোটোজোয়া আছে। এমন একটা প্রোটোজোয়া যেটা সিউডোপোডিয়ার মধ্য দিয়ে ইন্টেস্টাইনে লোকোমোশন করে, তো সেটাই হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবা। এবং এই ইন্টেস্টাইনাল অ্যামিবা একটা এক্সাম্পল হলো ইন্টামিবা হিস্টোলাইটিকা, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, ইন্টামিবা হিস্টোলাইটিকার ব্যালান্টেরিয়াম কোলি, দেখো এখানে ইন্টেস্টাইনের মধ্যে আর কে থাকে, ব্যালান্টেরিয়াম কোলি প্রডিউস ডিসেন্টারি। তাহলে এরা যে রোগ ঘটায়, দুজনে কিন্তু রোগ ঘটায়, দেখে নাও। ইন্টামিবা হিস্টোলাইটিকার ব্যালান্টেরিয়াম কোলি এরা কিন্তু ডিসেন্টারি রোগ ঘটায়। whereas other protozoan produce the diarrheal disease, কিন্তু অন্যান্য যে প্রোটোজোয়া যেগুলো আছে সেগুলো ডায়রিয়া রোগ ঘটায়। ভালো করে ব্যাপারটা ভাবার চেষ্টা করো। ইন্টামিবা হিস্টোলাইটিকার ব্যালান্টেরিয়াম কোলি যে রোগ ঘটায় তাকেই বলে ডিসেন্টারি,
কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকা যে ডিসেন্টারি ঘটায় তাকেই বলে অ্যামিবিক ডিসেন্টারি। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা যে ডিজিজ তৈরি করে তো তাকেই আমরা বলবো অ্যামিবিক ডিসেন্টারি। কারণ কি? কারণ এন্টামিবা হিস্টোলাইটিকা নিজে একটা অ্যামিবা। তাহলে এই ডিসেন্টারি রোগ আর কে ঘটায়? আর ঘটায় ব্যালেন্টেরিয়াম কোলি, কিন্তু সেটা অ্যামিবিক ডিসেন্টারি নয়, সেটা শুধু ডিসেন্টারি। এই পার্থক্যটা বুঝতে পেরেছো? এন্টামিবা যেহেতু একটা অ্যামিবা, একটু অ্যামিবা থেকে একটু শর্ট নোট নিয়ে নাও। অ্যামিবা আর সিঙ্গেল সেল প্রোটোজোয়া, একটা এককোষী একটা প্রোটোজোয়া দ্যাট কনস্ট্যান্টলি চেঞ্জ দেয়ার শেপ ডিউ টু প্রেজেন্স অফ দ্য সিউডোপোডিয়া। তারা সিউডোপোডিয়া তৈরি করার জন্য তাদের দেহকে সবসময় চেঞ্জ করে, তারাই হচ্ছে অ্যামিবা। এটা হতে পারে অ্যামিবা প্রোটিয়াস, এটা হতে পারে এন্টামিবা হিস্টোলাইটিকা। কিন্তু যারা সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন করে তো তাকেই আমরা বলবো অ্যামিবা। ঠিক আছে? বেসড অন দ্য হ্যাবিটেট এরা প্রধানত দুই রকমের হয়। ইন্টেস্টাইনাল অ্যামিবা, দে আর কল্ড অ্যাজ দ্য এন্টামিবা। যেগুলো ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্ত অ্যামিবা থাকে তো তাকেই আমরা বলবো এন্টামিবা। দেখো তাহলে অ্যামিবা কিন্তু দুই ধরনের হয়। একটা কি ফ্রি লিভিং অ্যামিবা, যেমন ডিস্ট্রিবিউটেড ইন দ্য সয়েল অ্যান্ড ওয়াটার, মাটিতে জলেতে যারা থাকে, এবং যেমন যেমন এই যে একান্থ অ্যামিবা আছে, অ্যামিবা প্রোটিয়াস আছে, এরা প্রধানত আমাদের দেহতে থাকে না। কিন্তু যে অ্যামিবা দেহের মধ্যে থাকে প্রধানত তারা আমাদের দেহের কোন অংশে থাকে? লাংসে থাকে, হার্টে থাকে না। তারা কোথায় থাকবে? তারা ইন্টেস্টাইনের মধ্যে থাকবে, তো তাদেরকেই আমরা বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবা। তাহলে পৃথিবীতে দুই ধরনের অ্যামিবা দেখা যায়, একটা ফ্রি লিভিং আর একটা ইন্টেস্টাইনাল। মোস্ট অফ দ্য স্পিসিস অফ দ্য এন্টামিবা, তাহলে যত এন্টামিবা আমরা দেখতে পাচ্ছি যারা প্রধানত আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে তো তারাই তো এন্টামিবা। তাহলে বেশিরভাগই কিন্তু হার্মলেস হয়। যেমন এন্টামিবা হার্ট মানে দেখো লাইভস ইন দ্য কোলন, কোথায় থাকে? মলাশয়ে থাকে। কজেস দ্য অ্যামিবিক ডিসেন্টারি বাট লেস হার্মফুল, অতটা হার্মফুল এরা হয় না, করে না। এন্টামিবা কোলি এটা টোটালি কিন্তু হার্মলেস। পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে এন্টামিবা কোলি কিন্তু হার্মলেস এবং ফিড দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য আনডাইজেস্টেড ফুড পার্টিকেল। ঠিক আছে? এন্টামিবা জিঞ্জাভালিস অকার্স ইন দ্য মাউথ, আমাদের মাউথে থাকে। জিঞ্জিভা মানে কি? আমাদের যে মাড়ি আছে, অফ নিয়ারলি 70% অফ দ্য হিউম্যান পপুলেশন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তো সেটাই হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। তাহলে সিম্পলি আমি যেটা বললাম, এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবিক ডিসেন্টারি রোগ ঘটায়, এবং এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে এক রকমের অ্যামিবা যেটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে। ইন্টেস্টাইনের মধ্যে অন্যান্য অ্যামিবা থাকতে পারে কিন্তু তারা অতটা হার্মফুল নয় যতটা হার্মফুল আমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা। দেখো এন্টামিবা হিস্টোলাইটিকা, ইন্টস মানে হচ্ছে উইদিন আর অ্যামিবা মানে হচ্ছে চেঞ্জ, হিস্টোলাইটিকা মানে হ্যাভ দ্য পাওয়ার অফ ডিসলভিং দ্য টিস্যু। হিস্টোলাইটিকা, হিস্টো কথার মানে কি? টিস্যুকে যে হচ্ছে লাইসিস ঘটায়, তো তারাই হচ্ছে হিস্টোলাইটিকা। Entamoeba histolytica was first reported by the Losk in 1875 in Russia, but he described as the amoeba coli. তাহলে লস্ক এটাকে প্রথম আইডেন্টিফাই করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে এর নাম হচ্ছে অ্যামিবা কোলি, যেহেতু এটা আমাদের ইন্টেস্টাইনে থাকে। কিন্তু স্কডন established it as the Entamoeba histolytica। ঠিক আছে? তাহলে রিসাইড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অফ ম্যান। সিম্পলি এত ক্রিটিক্যাল নয়, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে এমন একটা অ্যামিবা যেটা ইন্টেস্টাইনের মধ্যে থাকে। এই অ্যামিবা ফ্রি লিভিং হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তারা আমাদের দেহের মধ্যে থাকতে পারে, কিন্তু দেহের তারা ইন্টেস্টাইনের মধ্যে থাকে। এই ইন্টেস্টাইনের মধ্যে বিভিন্ন এন্টামিবা থাকতে পারে, তার মধ্যে যেটা ক্ষতিকর যেটা তো সেটাই হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। যেহেতু এরা টিস্যুকে যেহেতু ক্ষতি করে তো সেই জন্যই এদের এরকম সায়েন্টিফিক নাম দেওয়া হয়েছে এন্টামিবা হিস্টোলাইটিকা। ঠিক আছে? জাস্ট এটুকু আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো, দেখো এন্টামিবা হিস্টোলাইটিকা কি ডিজিজ ঘটায় দেখো। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা কোন জায়গাতে থাকবে? পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেয়, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকবে। ঠিক আছে? স্মল নয়, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকবে। এরপরে বলছে ইট ইজ very wide and the cosmopolitan distribution and occurs specially in the tropical countries। প্রধানত ট্রপিক্যাল যে সমস্ত কান্ট্রি আছে, 30 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ যে সমস্ত গরম দেশ, তো সেই সমস্ত জায়গাতে প্রধানত এরা থাকে, যে জায়গাতে স্যানিটেশন ইজ ভেরি ব্যাড। ঠিক আছে? তাহলে দেখো এটা প্রধানত দুই ধরনের ফর্মে এটা থাকে। ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে এন্টামিবা থাকে সেই এন্টামিবা দুই ধরনের হচ্ছে। এক রকমের এন্টামিবা হচ্ছে নন ইনভেসিভ এবং আর এক রকমের এন্টামিবা হচ্ছে ইনভেসিভ। ঠিক আছে? এই যে এন্টামিবা হিস্টোলাইটিকার কথা যেটা বলছি, যেটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থেকে অ্যামিবিক ডিসেন্টারি রোগ ঘটায়, তো সেই এন্টামিবা হিস্টোলাইটিকার লাইফ সাইকেলটা আগে প্রথমে দেখে নিই।
বলছে ম্যান অ্যাকোয়ার ইনফেকশন বাই ইনজেকশন অফ দ্য কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার উইথ কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এন্টামিবা হিস্টোলাইটিকার এটা একটা দেখতে পাচ্ছ যে একটা সিস্ট আমরা দেখতে পাচ্ছি। সিস্ট মানে কি, একটা গোলাকার একটা সেল, এবং এই সেলের ভেতরে 4টে নিউক্লিয়াস আছে এবং তার বাইরের দিকে একটা শক্ত খোলক আছে, তো এটাই হচ্ছে সিস্ট। ঠিক আছে, সিস্ট। এবং এই সিস্টের আবার এক্স সিস্টেশন ঘটবে। এই টার্মগুলোই প্রধানত আমাদেরকে কনফিউজ করে দেয়। এক্স সিস্টেশন মানে কি, যখন এই ওয়ালটা যখন রিমুভ হয়ে যাবে তখনই তাকে বলে এক্স সিস্টেশন। আর এন সিস্টেশন মানে কি, যখন এর বাইরে যখন এই ওয়ালটা যখন তৈরি হবে। তাহলে এই যে এন্টামিবাকে দেখতে পাচ্ছ, যে স্টেজ দেখতে পাচ্ছ, এক্ষেত্রে 4টে নিউক্লিয়াস থাকে, সেই জন্য এটা কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট। কোথায় ঢুকলো? খাবারের মধ্য দিয়ে আমাদের মুখের মধ্যে চলে এলো। সেকেন্ড কি হবে, এই যে কোয়াড্রি নিউক্লিয়েটেড যে সিস্ট আছে, এটা স্টোম্যাককে বাইপাস করে দেবে। দেখো, স্টোম্যাক কোনো প্যাথোজেনকে মারতে পারে, কিন্তু যেহেতু এর বাইরের দিকে সিস্ট ওয়াল আছে, সেই জন্য স্টোম্যাক, তাহলে মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস দিয়ে সে কোথায় চলে এলো? স্টোম্যাকে। কে এলো? কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট এলো। স্টোম্যাকের কোনো ক্ষতি করতে পারলো না, তখন সে কোথায় চলে এলো? স্মল ইন্টেস্টাইনে চলে এলো। দেখো, স্মল ইন্টেস্টাইনে এসে এর বাইরের দিকে যে সিস্ট ওয়াল ছিল, সেই সিস্ট ওয়ালটা নষ্ট হয়ে গেল। দেখো, সেই জন্য বলছে এক্স সিস্টেশন। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকার এক্স সিস্টেশন কোথায় ঘটবে? এক্স মানে কি, যে পেরিয়ে চলে গেছে। তাহলে সিস্ট ওয়াল, দেখো এখানে গ্রিন কালারের এবং রেড কালারের ওয়াল এঁকেছিলাম, রেড কালার রিমুভ হয়ে গেল, তো এটাই হচ্ছে এক্স সিস্টেশন। এক্স সিস্টেশন কোথায় হচ্ছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে। এবং দেখো, এই জায়গাতে এটা কিন্তু এক রকমের প্রোটোজোয়া, তার মধ্যে 4টে নিউক্লিয়াস আছে। একটা নিউক্লিয়াস কিছুটা সাইটোপ্লাজম নিয়ে সে সেপারেটেড হয়ে গেল, আর একটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে সেপারেটেড হয়ে গেল, আর একটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে সেপারেটেড হয়ে গেল, আর একটা সেপারেটেড হয়ে গেল, এবং তার ফলে একটা কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট থেকে আমরা 4টে ট্রোফোজয়েড পেলাম। কোথায়? স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এরকম আমরা অসংখ্য কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট আমরা খাবারের মধ্যে দিয়ে খেয়েছি, তাহলে অসংখ্য ট্রোফোজয়েড কোথায় তৈরি হলো? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন থেকে এই ট্রোফোজয়েডগুলো এবার কোথায় চলে এলো? লার্জ ইন্টেস্টাইনে চলে এলো। লার্জ ইন্টেস্টাইনে এসে ট্রোফোজয়েডগুলো কি করে? দেখো, ট্রোফোজয়েড কলোনাইজ ইন দ্য মিউকাস মেমব্রেন। লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের বাইরের দিকে মিউকাস পর্দা থাকে, মিউকাস মেমব্রেন থাকে, মানে ফ্লুইড থাকে, এবং এই জায়গাতে এসে এরা বাইনারি ফিশন করে। মানে প্রত্যেকটা কোয়াড্রি নিউক্লিয়ার মানে ট্রোফোজয়েডগুলো এবার বাইনারি ফিশন করবে। তাহলে দেখো, 1, 2, 3, 4 যদি বাইনারি ফিশন করে, মানে জাস্ট প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন ঘটে এবং তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন ঘটে, তার ফলে 4টে থেকে কতগুলো তৈরি হবে? 8টা তৈরি হবে। তাহলে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এই যে 8টা যেটা তৈরি হলো, তাদেরকে আমরা কি বলবো? মেটাসিস্টিক ট্রোফোজয়েড। তাহলে প্রথমে কি তৈরি হলো? শুধু ট্রোফোজয়েড, তারপরে কি তৈরি হলো? মেটাসিস্টিক ট্রোফোজয়েড। ঠিক আছে, এই যে মেটাসিস্টিক ট্রোফোজয়েড যেটা তৈরি হলো একটা কোয়াড্রি নিউক্লিয়েটেড স্টেজ থেকে, তাহলে কতগুলো মেটাসিস্টিক ট্রোফোজয়েড তৈরি হলো? 8টি তৈরি হলো। এরা সবাই যে রোগ ঘটাবে সেরকম কিন্তু নয়। কোনো ট্রোফোজয়েড রিলিজড ইন দ্য ফেসেস অ্যান্ড ডিসইন্টিগ্রেটেড, তাহলে কেউ কেউ শুধুমাত্র মলের মধ্য দিয়ে বেরিয়ে চলে গেল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। খাবারের মধ্য দিয়ে আমরা এটা খেয়েছি, এই মেটাসিস্টিক ট্রোফোজয়েড পর্যন্ত হয়েছে, হয়ে তারপর আমরা আমাদের মলের মধ্য দিয়ে সেটা নির্গত হয়েছে। এবং দেখো, কেউ কেউ কি করবে? ফিউ পেনিট্রেট দ্য ইন্টেস্টাইনাল ওয়াল, এরাই কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর হয়ে যায়। কোনো মেটাসিস্টিক ট্রোফোজয়েড এবার ইন্টেস্টাইনের যে ওয়াল আছে সেটাকে ভেদ করে রক্ত বাহের মধ্যে চলে আসে, এবং রক্ত দিয়ে সেটা ক্যারি হয়ে আলটিমেটলি কোথায় চলে আসবে? আলটিমেটলি সেটা লিভারে চলে আসবে। শুধুমাত্র লিভার নয়, অন্যান্য অর্গ্যানকেও কিন্তু এরা ড্যামেজ করে। তাহলে এই কারণের জন্যই কিন্তু ডিজিজটা হয় মেনলি। তাহলে কিছু আছে তাদের এন সিস্টেশন ঘটবে, যেটা বলছিলাম যে এক্স সিস্টেশন আর এন সিস্টেশন। তাহলে দেখো, এই জায়গাতে কোনো রকম ওয়াল নেই, তাহলে কারোর মধ্যে আবার এন সিস্টেশন ঘটলো। তার মানে যখন অসংখ্য যখন মেটাক্রিপ্টোজয়েড মেটাসিস্টিক ট্রোফোজয়েড যখন তৈরি হলো, কেউ কেউ মলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, নির্গত হয়ে গেল, কেউ কেউ অর্গানে ঢুকে গেল, আবার কেউ কেউ কারোর বাইরের দিকে ওয়াল তৈরি হলো, এবং তার ফলে যে স্টেজ তৈরি হলো সেটা হচ্ছে প্রিসিস্ট। ইনসিস্টেশন হচ্ছে কোথায়? লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে কি হচ্ছে আর লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে খেয়াল করতে হবে। এরপরে কি হবে?
এরপরে এই যে সিস্ট এলো, এই যে এই স্টেজকে আমরা বলবো প্রিসিস্ট, এবং প্রিসিস্ট এবার কিসে পরিণত হবে, মেন সিস্টে পরিণত হবে, এবং এই সিস্টটি কিন্তু এবার রিলিজড হবে ইন দ্য ফেসেস, মলের মধ্য দিয়ে নির্গত হবে। এই যে সিস্ট, এটা হচ্ছে কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট, তাহলে মলের মধ্য দিয়ে এটা নির্গত হয়ে গেল, এবং যদি স্যানিটেশন যদি ঠিকঠাক যদি না হয়, তাহলে খাবার এবং জলের মধ্য দিয়ে আমাদের দেহের মধ্যে চলে যায়। সুতরাং এই রকম ভাবে ইন্টামিবা হিস্টোলাইটিকা তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। ঠিক আছে, ফোকাস করতে হবে। বিভিন্ন প্রশ্নগুলো তো দেখেছি, যে জায়গা থেকে ইন্টামিবা থেকে প্রশ্ন দেওয়া আমি পরে বলছি, আগে একটু বুঝে নাও। তাহলে দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ট্রোফোজয়েড যেটা, এটা কিন্তু অ্যাডাল্ট। তাহলে এই যে ট্রোফোজয়েড যেটা, এটাকে আমরা কি বলবো, অ্যাডাল্ট। তো এটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এবং লার্জ ইন্টেস্টাইন মানে হচ্ছে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল। দেখো ইন্টেস্টাইন তো একটা টিউবের মতো, তাহলে সেই টিউবের যে দেওয়ালটা সেগুলো অনেক সেল দিয়ে তৈরি হবে। কোন কোষ? আবরণী কলা দিয়ে তৈরি হবে। এবং দেখো এই জায়গাতে জাস্ট ইন্টেস্টাইনের সঙ্গেই কি থাকবে, রক্তবাহ থাকবে, ব্লাড ভেসেল থাকবে, আর এটা হচ্ছে মিউকাস লেয়ার। তাহলে ইন্টেস্টাইনকে কভার করে আছে তাদের মিউকাস মেমব্রেন, এবং এই জায়গাতে এদের ট্রোফোজয়েড চলে এসেছে। মানে এরা এদের লাইফ সাইকেল কমপ্লিট করতে 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 ট্রোফোজয়েটে পরিণত হয়েছে, অ্যাডাল্ট স্টেজে চলে এসেছে। ঠিক আছে, এই অ্যাডাল্ট স্টেজগুলো যখন মলের সঙ্গে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কিন্তু প্রধানত ফেসেসের মধ্য দিয়ে নির্গত হয়ে যায়, এরা কোনো রকম রোগ ঘটায় না, তো এটাই হচ্ছে নন ইনভেসিভ স্টেজ। সুতরাং দেখো, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল লেয়ার কভার্ড বাই দ্য মিউকাস, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল কি দিয়ে কভার হয়ে আছে, মিউকাস দিয়ে কভার হয়ে আছে। ইন্টামিবা কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য মিউকাস, তারা মিউকাসের কন্ট্যাক্টে আসছে ইন্টামিবা ট্রোফোজয়েড, বাট ডু নট ডিস্ট্রয় দ্য এপিথেলিয়াম সেল। দেখো এপিথেলিয়াম সেল একদম ইনট্যাক্ট আছে, এবং এরা পাসেস থ্রু দ্য স্টুল, মলের মধ্য দিয়ে এরা নির্গত হয়ে যায়। সুতরাং এটাই হচ্ছে নন ইনভেসিভ স্টেজ। কিন্তু ইনভেসিভ স্টেজ কাকে বলে? ইনভেসিভ স্টেজে কিন্তু অ্যামিবিক ডিসেন্টারি রোগ ঘটায়। তাহলে আমি বলেছিলাম যে ডিসেন্ট্রি প্রধানত ইন্টামিবা হিস্টোরাইটিকা ঘটায়, এবং যেহেতু এটা অ্যামিবা ঘটায়, সেই জন্য একে আমরা বলবো অ্যামিবিক ডিসেন্ট্রি। সুতরাং দেখো, এই যে ট্রোফোজয়েডগুলো আছে, এই ট্রোফোজয়েডগুলো প্রথমে সেলের ভিতরে ঢুকে যায়। ট্রোফোজয়েড কলোনাইজ ইন দ্য ইন্টেস্টাইনাল মিউকাস, ইন্টেস্টাইনাল মিউকাসাতে তারা কলোনাইজ হলো, এক জায়গাতে তারা জমা হলো, পেনিট্রেট দ্য মিউকাস লেয়ার, মিউকাস লেয়ার ভেদ করে কোথায় চলে এলো, এপিথেলিয়াল টিস্যুর মধ্যে ঢুকছে। দেখো ঢুকে গেল, ঢুকে গিয়ে এই এপিথেলিয়াল টিস্যুকে কি করছে, নষ্ট করছে। দেখো, ডিস্ট্রয় দ্য এপিথেলিয়াল সেল অ্যান্ড ফর্ম দ্য ক্যারেক্টারিস্টিক ফ্লাস্ক শেপেড আলসার। তাহলে দেখো, এই এপিথেলিয়াল সেলকে যখন নষ্ট করছে, তখন এই এপিথেলিয়াল সেলের মধ্যে একটা ফ্লাস্কের মতো একটা আলসার মানে ক্ষত তৈরি হলো। এখানে কি দেখতে পাবো আমরা, ফ্লাস্ক যেরকম হয়, নিচের দিকটা মোটা হবে, ওপরের দিকটা নেক থাকবে, তো ফ্লাস্ক শেপেড আলসার তৈরি হয়। এরপরে কি হবে, এরপরে ইনভেড দ্য লার্জ ইন্টেস্টাইনাল ওয়াল বাই সিক্রেটিং সিস্টিন প্রোটিয়েজ এন্ড দ্য হাইড্রোলাইটিক এনজাইম। তো এই ফ্লাস্ক শেপেড আলসার মানে ক্ষতর মধ্য দিয়ে, এবং এই ইন্টেস্টাইনাল সেলগুলোকে নষ্ট করে দিবে। কিসের সাহায্যে নষ্ট করে? এরা সিস্টিন প্রোটিয়েজ আর হাইড্রোলাইটিক এনজাইম তৈরি করে, এবং তার ফলে ইন্টেস্টাইন ভেদ করে এরা চলে আসবে, এন্টার্স ইনটু দ্য ব্লাড স্ট্রিম, রক্তের মধ্যে চলে এলো এক্সট্রা ইন্টেস্টাইনাল সাইট, মানে ইন্টেস্টাইন ছাড়াও অন্যান্য জায়গাতে এরা চলে এলো। চলে এসে কোন কোন অর্গ্যানকে এফেক্ট করছে দেখো, লাংসকে, লিভারকে এবং ব্রেনকে। ঠিক আছে, LLB, লাংস, লিভার এবং ব্রেন, এই তিনটেকে এই এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যাটাক করে। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে ইনভেসিভ স্টেজ। ফ্লাস্ক শেপেড আলসার তাহলে কোথায় তৈরি হবে? অ্যামিবিক ডিসেন্টারিতে তৈরি হবে, এবং এক্ষেত্রে তাহলে দেখো কোন কোন অর্গ্যানস এফেক্টেড হবে, লাংস, লিভার এবং ব্রেন। তাহলে এই জায়গাতে এতক্ষণ যে বলছে যে অ্যামিবিক ডিসেন্টারি, সো হোয়াট ইজ দিস? ডিসেন্টারি কাকে বলে? দিস ইজ অ্যান ইনফেকশন অর ইনফ্লামেশন অফ দ্য ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইনের এপিথেলিয়াম সেলের ভিতরে যখন কোনো প্যাথোজেন ঢুকে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেটাই হচ্ছে ডিসেন্টারি, এবং তার মধ্যে যখন ক্ষত তৈরি হচ্ছে, তো সেটাই হচ্ছে ডিসেন্টারি, দ্যাট লিড টু দ্য প্রেজেন্স অফ দ্য ব্লাড ইন দ্য ওয়াটার স্টুল। যেহেতু এপিথেলিয়াল টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য যখন আমরা মল ত্যাগ করছি, এই মলের মধ্য দিয়ে যখন ব্লাড আসবে, তো তখনই তাকে বলা হয় ডিসেন্টারি। তাহলে এটা করতে পারে ইন্টামিবা হিস্টোলাইটিকা, এটা করতে পারে ব্যালান্টেরিয়াম কোলি। যেহেতু ইন্টামিবা হিস্টোলাইটিকা যেহেতু একটা অ্যামিবা, সেই জন্য একে আমরা বলবো অ্যামিবিক ডিসেন্টারি। সিম্পলি যখন লার্জ ইন্টেস্টাইনের সেলগুলো নষ্ট হয়ে যায়, এবং তার ফলে মলের মধ্য দিয়ে, স্টুলের মধ্য দিয়ে যখন ব্লাড যখন নির্গত হয়, তো তখনই তাকে আমরা বলবো ডিসেন্টারি। তাহলে ডায়রিয়ার সঙ্গে এর কি পার্থক্য আছে?
ডায়রিয়া ইজ এ কমন হেলথ কন্ডিশন ইন হুইচ এ পার্সন সাফার্স ফ্রম ওয়াটারি অ্যান্ড দ্য লুজ টুল। তাহলে এক্ষেত্রে কি হবে, যখন মলের ত্যাগ যখন প্রচন্ড মানে লুজ হয়, তো তখনই লুজ মোশন যেটাকে বলে, তো তখনই তাকে বলে ডায়রিয়া। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্লাড আসবে না। কিন্তু ডিসেন্টারি মানে কি, ওয়াটারি স্টুল হবে, কিন্তু সেই স্টুলেতে যখন রক্ত চলে আসবে, তো তখনই তাকে আমরা বলবো ডিসেন্টারি। ঠিক আছে, তাহলে ডিসেন্টারি রোগটা বোঝা গেল, ক্লিয়ার? ঠিক আছে, এইগুলোই প্রধানত কনফিউজড হয়ে যাও। তাহলে অ্যামিবিক ডিসেন্টারির জিনিসটা কি আমরা দেখে নিলাম। So this is the largest burden occurs in the China, Central and the South America and the Indian subcontinent, affecting 10% of the world's population. সমস্ত পৃথিবীর 10% মানুষ এই রোগে আক্রান্ত হয়। এবং দেখো খুব সুন্দর একটা ইনফরমেশন, ইট ইজ দ্য থার্ড মোস্ট কমন প্যারাসাইটিক কজ অফ দ্য ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সমগ্র পৃথিবীতে যত ডেথ হয়, প্রথম যেটা সেটা হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে প্রচুর মানুষ মারা যায়। সেকেন্ড যেটা আছে সেটাই হচ্ছে স্কিস্টোজোমিয়া, আর থার্ড যেটা প্যারাসাইটিক, ঠিক আছে, মানে এক্ষেত্রে থার্ড যেটা আছে, তো সেটাই হচ্ছে এই অ্যামিবিক ডিসেন্ট্রি, থার্ড মোস্ট কমন প্যারাসাইটিক কজ অফ ডেথ ইন ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে দেখছো যে কত মানুষ, কত শিশু এই রোগে মারা যায়। দেখো অ্যামিবিক ডিসেন্ট্রির যে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 4 উইক হতে পারে। মেজরিটি অফ দ্য ইনফেকশন 90% রেজাল্ট ইন দ্য অ্যাসিমটোমেটিক সিস্ট পাসার্স। তার মানে সিস্ট যেটা তৈরি হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, শুধুমাত্র এক্ষেত্রে 90% ক্ষেত্রে কোনো রকম এফেক্ট হয় না। তো সেই জন্য আমরা বেঁচে যাই শুধুমাত্র মলের মধ্য দিয়ে, যেরকম ভাবে দেখালাম যে নন ইনভেসিভ স্টেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়, কিন্তু 10% যদি কোনোভাবে ইনফেকশন করে দেয় ওই লার্জ ইন্টেস্টাইনে, তখন এই অ্যামিবিক ডিসেন্টারি হয়। সুতরাং সিম্পলি অ্যামিবিক ডিসেন্টারিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা প্রাইমারি অ্যামিবিক ডিসেন্টারি আর একটা সেকেন্ডারি। তাহলে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিন্তু এই যে ট্রোফোজয়েড আছে মানে এন্টামিবা হিস্টোলাইটিকা, এরা স্টুলের মধ্যে দিয়ে পাস হয়ে যায়, কোনো রকম তাদের সিমটমস দেখা যায় না। কিন্তু যাদের লাক খারাপ, যাদের ইমিউনিটি পাওয়ার যাদের হচ্ছে কম, তো সেক্ষেত্রে কি হবে, মিউকাস মেমব্রেন ভেদ করে যখন শুধুমাত্র এপিথেলিয়াম টিস্যুর মধ্যে যাবে, তো তখনই তাকে বলবো প্রাইমারি অ্যামিবিক ডিসেন্টারি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ব্লাড নির্গত হবে। তো অ্যামিবিক ডিসেন্টারি তাহলে দুই রকমের হচ্ছে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। শুধুমাত্র এপিথেলিয়াল টিস্যু পর্যন্ত যখন সে কনফাইন্ড থাকবে, তো তখনই তাকে আমরা বলবো প্রাইমারি। কিন্তু এপিথেলিয়াল টিস্যু ভেদ করে যখন সে ব্লাডের মধ্যে চলে আসবে, তো তখনই তাকে আমরা বলবো সেকেন্ডারি। ব্লাডের মধ্যে এসে অন্যান্য অর্গানে সে কিন্তু এফেক্ট করবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যামিবিক ডিসেন্টারিতে কি হচ্ছে, দ্য ইনফেকশন ইজ লিমিটেড এন্টায়ারলি টু দ্য লার্জ ইন্টেস্টাইন। শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনেই ইনফেকশন থাকবে। ইনফেকশন মানে কি বললাম, কোনো সেলের ভিতরে যখন প্যাথোজেন ঢুকে যাবে, দিস ইজ কল্ড ইনফেকশন। প্যারাসাইট অ্যাটাক দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা, ইন্টেস্টাইনাল মিউকোসাকে সে অ্যাটাক করছে অ্যান্ড ডিস্ট্রয় দ্য এপিথেলিয়াল লাইনিং। তাহলে এপিথেলিয়াল টিস্যুকে সে কি করছে, নেক্রোসিস মানে পচে যাওয়া, এপিথেলিয়াল টিস্যুকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ আলসার হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে। সিমটমস ইনক্লুড দ্য ব্লাডি ডায়রিয়া। তাহলে এক্ষেত্রে রক্তের মধ্য দিয়ে, ডায়রিয়া মানে কি, ওয়াটারি স্টুল, সেই ওয়াটারি স্টুলে যখন আমরা ব্লাড পাবো, তো তখনই তাকে আমরা বলবো ব্লাডি ডায়রিয়া। 10 টাইমস পার ডে, প্রতিদিন 10 বার করে মলত্যাগ করবে। এর সঙ্গে সঙ্গে মিউকাস এবং পুঁজ সেল থাকবে। এর সঙ্গে সঙ্গে অ্যাবডোমিনাল পেন হবে, পেটে যন্ত্রণা হবে, ফিভার হবে এবং ওয়েট লস হবে। তাহলে সেকেন্ডারি অ্যামিবিক ডিসেন্ট্রি কোনটা, যখন এন্টামিবা যখন ব্লাডের মধ্যে চলে যায়, পোর্টাল ভেনের মধ্যে দিয়ে গিয়ে সেটা প্রথমে কোথায় যাবে, আমি বলেছিলাম এলএলবি। প্রথম যেটা আসবে তো সেটাই হচ্ছে লিভার। লিভার হচ্ছে প্রথম ফিল্টার। লিভার ম্যাক্সিমাম ক্ষেত্রে লিভারে কিন্তু এই এন্টামিবা হিস্টোলাইটিকা মারা যায়, কিন্তু সেই প্রথম ফিল্টারে সে যদি ফিল্ট্রেট না হতে পারে, তো এই জায়গাতে প্রধানত লিভার হেপাটাইটিক অ্যামিবাইসিস ঘটায়। তাহলে লিভার যদি ফেলস টু অ্যাক্ট অ্যাজ দ্য এফেক্টিভ ফিল্টার, লিভার যদি তাকে মানে ঠিকঠাক না করতে পারে, তখন এটা কোথায় চলে যাবে, পালমোনারি সার্কুলেশনের মধ্য দিয়ে এটা লাংসের মধ্যে চলে যাবে। ইট অ্যারেস্টেড দ্য লাংস হুইচ অ্যাক্ট অ্যাজ দ্য সেকেন্ড ফিল্টার। লাংসের মধ্যে আমরা জানি যে বিভিন্ন রকমের ম্যাক্রোফাজ থাকে, ফ্যাগোসাইটিক সেল থাকে, এরা এদেরকে খেয়ে নেওয়ার চেষ্টা করে। লিভারের মধ্যে কুপার সেল থাকে, ঠিক আছে, লাংসের মধ্যে ফ্যাগোসাইটিক সেল থাকে, কিন্তু সেটাকে যদি ডিস্ট্রয় করতে না পারে, তখন আলটিমেটলি সাম এসকেপ ফ্রম দ্য লাংস অ্যান্ড এন্টার্স ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড লোকালাইজড ইন দ্য ব্রেন। যখন ব্রেনে চলে যাবে, তো তখনই তাকে আমরা বলবো সেরিব্রাল অ্যামিবায়োসিস, এবং ব্রেনে গেলেই কিন্তু মানুষের মৃত্যু ঘটবে। ঠিক আছে, তাহলে এত রকম ভাবে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে আমাদের বডি। লিভার প্রোটেক্ট করার চেষ্টা করে, পারলো না,
লাংস প্রোটেক্ট করার চেষ্টা করে, সেও পারলো না, আলটিমেটলি যখন ব্রেনকে অ্যাটাক করবে তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে, তাহলে সুতরাং দেখো এন্টামি বা হিস্টোলাইটিকা প্রথমে মিউকাস মেমব্রেন দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পাস হয়ে চলে যাবে, কিন্তু যদি এপিথেলিয়াম টিস্যুকে শুধুমাত্র ধ্বংস করে তখনই তাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিবিক ডিসেন্টারি। কিন্তু অন্যান্য অর্গ্যান, লিভার, লাংস এবং ব্রেনকে যখন অ্যাটাক করছে তো তখনই তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামিবিক ডিসেন্টারি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? এই তো সেটাই হচ্ছে মরফোলজি অফ দ্য এন্টামি বা হিস্টোলাইটিকা। এন্টামি বা হিস্টোলাইটিকা আমরা তো দেখলাম যে অ্যামিবিক ডিসেন্টারি রোগ ঘটায় এবং তিনটে স্পিসিস এন্টামিবার আছে, এন্টামিবা ডিসপার ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, অল আর সিমিলার মরফোলজি উইথ দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা। এছাড়া আরও কেউ কেউ আছে, যেমন এন্টামিবা ডিসপার আছে, এন্টামিবা মোসকোবস্কি আছে, এন্টামিবা বাংলাদেশি আছে। ঠিক আছে, অল আর সিমিলার মরফোলজি উইথ এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা মোসকোবস্কি অ্যান্ড দ্য বাংলাদেশে আর রিপোর্টেড টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনফ্যান্টাইল ডায়রিয়া। তার মানে কি একদম সদ্যজাত শিশুদের ক্ষেত্রে প্রধানত এই দুটো স্পিসিস এই রোগটা ঘটায়। এবং এই যে এন্টারভিউ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্টারভিউ বা হিস্টোলাইটিকা তিনটে স্টেজ, তাদের লাইফ সাইকেলে তিনটে দশা দেখা যায়। প্রথম যে দশাটা সেটাই হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড হচ্ছে অ্যাডাল্ট এবং ইনভেসিভ অ্যান্ড দ্য হার্মফুল ফর্ম। দেখো সেই জন্য আমি প্রথমেই যে ছবিটা এঁকেছিলাম তো সেটাই হচ্ছে ট্রোফোজয়েড। তাহলে ট্রোফোজয়েডকে কেমন দেখতে হয়, এই যে এটাই হচ্ছে ট্রোফোজয়েড, তো এটাই হচ্ছে অ্যাডাল্ট স্টেজ। ঠিক আছে, তো এই অ্যাডাল্ট স্টেজকে কেমন দেখতে হয় দেখো বেশ কিছু ক্যারেক্টার্স এদের দেখা যায় এবং সেগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অ্যাডাল্ট স্টেজ মানে ট্রোফোজয়েড। তাহলে এদের যে অ্যাডাল্ট তো সেটাই হচ্ছে ট্রোফোজয়েড। তাহলে এর মধ্যে আমরা অবভিয়াসলি সিউডোপোডিয়াকে দেখতে পাবো। দেখো সিউডোপোডিয়া দেখতে পাবো। তাহলে সিউডোপোডিয়া আছে এবং তারপরে কি আছে, এন্ডোপ্লাজম আছে। ঠিক আছে, এই যে বাইরের দিকে যে পোর্শনটা সেটা হচ্ছে এক্টোপ্লাজম, তারপরে এন্ডোপ্লাজম আছে। এবং এদের যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স তো সেটা হচ্ছে এদের নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের মধ্যে দেখো, নিউক্লিয়াসের সাইডে আমরা পেরিফেরাল গ্র্যানিউলস মানে পরিধির দিকে আমরা কিছু গ্র্যানিউলস বা দানাদার অংশ দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে আমরা ক্যারিওজোম দেখতে পাবো। ঠিক আছে, এগুলোকে আচ্ছা এগুলোকে কি বলে আমরা দেখছি। তাহলে এর ভিতরে আমরা কাকে দেখতে পাচ্ছি, দেখো লোহিত কণিকা এবং শ্বেত কণিকা। এর ভিতরে আবার আরবিসি আর ডব্লিউবিসি আছে। এগুলো কার? এগুলো মানুষের। ঠিক আছে, ফুড ভ্যাকুয়াল। এরা আরবিসি আর ডব্লিউবিসি কে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তো এই যে ফর্ম তো এটাই হচ্ছে ট্রফিক ফর্ম বা একে আমরা বলবো ম্যাগনা ফর্ম। তাহলে অ্যাডাল্ট ফর্মকে আমরা কি ফর্ম বলবো? ম্যাগনা ফর্ম। অ্যাডাল্ট ফর্ম হচ্ছে ম্যাগনা ফর্ম বা ট্রোফোজয়েড বা ট্রফিক ফর্ম। এবার দেখে নাও, ইট ইজ দ্য অ্যাডাল্ট অর দ্য ইনভেসিভ অ্যান্ড দ্য হার্মফুল ফর্ম। তাহলে ইট নারিসেস ইটসেলফ বাই টেকিং দ্য হোস্ট আরবিসি ডব্লিউবিসি অ্যান্ড দ্য সাইটোলাইজড টিস্যু। তার মানে কি কোষকে যে এরা যে নষ্ট করে দিচ্ছে সেই কোষের নষ্ট হয়ে যাওয়া অংশ যেমন খায়, তার সঙ্গে সঙ্গে লোহিত কণিকা শ্বেত কণিকা খায়। এর শেপ এবং সাইজ কিন্তু ফিক্সড নয়, 18 থেকে 40 মাইক্রোমিটার ডায়ামিটার হতে পারে। এন্ডোপ্লাজম কন্টেইন দ্য ইনজেস্টেড আরবিসি ডব্লিউবিসি এটসেট্রা। দেখো এন্ডোপ্লাজমের মধ্যে আরবিসি ডব্লিউবিসি আমরা পাবো। তাহলে কোন প্রোটোজোয়ার মধ্যে আমরা লোহিত কণিকা শ্বেত কণিকা দেখতে পাবো? এই যে ট্রফিক অর ম্যাগনা ফর্ম অফ দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা। Pseudopodia either long or the finger like and the short, they show the লিম্যাক্স টাইপ মুভমেন্ট। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এন্টামি বা হিস্টোলাইটিকার অ্যাডাল্ট যে মুভমেন্ট করে শামুকের মতো সে হচ্ছে মুভ করতে পারে, সেই জন্য বলা হয় যে লিম্যাক্স টাইপ মুভমেন্ট এরা করতে পারে। নিউক্লিয়াস হচ্ছে উইথ এ স্মল ডট লাইক ক্যারিওজোম হুইচ ইজ সেন্ট্রাল। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে একটা ডটের মতো বিন্দুর মতো ক্যারিওজোম থাকে, অফেন সারাউন্ডেড বাই দ্য ক্লিয়ার এরিয়া কল দ্য হ্যালো। তাহলে এই যে অংশটা আছে মানে কেন্দ্রে যে পোর্শনটা আছে তো তাকেই আমরা বলবো ক্যারিওজোম। এর মধ্যে ক্রোমোজোম থাকে এবং তার বাইরে একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে, তো তাকেই আমরা বলবো হ্যালো। আর পেরিফেরাল ক্রোমাটিন গ্র্যানিউলস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিওজোম কন্টেইন দ্য লাইনিন নেটওয়ার্ক। তাহলে দেখো এই জায়গাতে একটা জালের মতো অংশ তৈরি হচ্ছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কিন্তু টোটালি অ্যাবসেন্ট থাকে। প্রোটোজোয়ার মধ্যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল অসমো রেগুলেশনে হেল্প করে, কিন্তু এক্ষেত্রে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল মানে সংকোচী গহ্বর টোটালি অ্যাবসেন্ট থাকে, কারণ এরা আইসোটনিক এনভায়রনমেন্টে থাকে, মানুষের দেহের মধ্যে থাকে। তো সেই কারণের জন্য এদের কোনো রকম কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালের দরকার হয় না। সিম্পলি তুমি এটুকু মাথায় রাখবে, ট্রোফোজয়েড ফর্মকেই আমরা বলবো ম্যাগনা ফর্ম। ম্যাগনা ফর্মের মধ্যে ডব্লিউবিসি আরবিসি পাওয়া যায়। ম্যাগনা ফর্ম লিম্যাক্স টাইপের মুভমেন্ট করে। ঠিক আছে, এবং এটাই হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। ম্যাগনা ফর্মের পরে যে স্টেজটা আসবে তো সেটাই হচ্ছে মাইনুটা ফর্ম। ঠিক আছে, মাইনুটা ফর্ম।
ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ট্রোফোজয়েট অ্যান্ড সিস্ট। তাহলে সিস্ট আর ট্রোফোজয়েট, ট্রোফোজয়েট মানে হচ্ছে অ্যাডাল্ট, আর তারপরে যেটা আসবে তো সেটা হচ্ছে সিস্ট, আর এই দুটোর মাঝখানে যেটা থাকবে তো সেটাই হচ্ছে প্রি সিস্টিক স্টেজ, মানে সিস্টের আগের স্টেজ। তো একেই আমরা বলবো মাইনুটা ফর্ম। মাইনুটা ফর্মকে কেমন দেখতে হয় দেখো, এরকম একটা গোলাকার বডি এবং ব্লান্ট সিউডোপোডিয়া প্রজেক্টিং ফ্রম দ্য পেরিফেরি, একটা ভোঁতা সিউডোপোডিয়াকে আমরা দেখতে পাচ্ছি। এক্টোপ্লাজম ইজ হার্ডলি রেকগনাইজেবল, এক্টোপ্লাজম অত ভালোভাবে বোঝা যায় না এবং ছোট আকারের হয়, সেই জন্য একে মাইনুটা ফর্ম বলবো। মর্টিলিটি বিকাম স্লো অ্যান্ড ফাইনালি স্টপ, মানে যেরকম ভাবে আমরা ম্যাগনা ফর্ম আমরা যেমন দেখলাম যে খুব দ্রুত মুভ করতে পারে, মানে লিমেক্স টাইপ মুভমেন্ট করে, এক্ষেত্রে অত ভালো মুভ করতে পারেন, এবং নিউক্লিয়াস ইজ ভিজিবল অ্যান্ড স্ট্রাকচার সেম অ্যাজ দ্য ম্যাগনা ফর্ম। তাহলে এক্ষেত্রে ব্লান্ট সিউডোপোডিয়া কিছু গ্লাইকোজেন গ্র্যানিউল দেখতে পাবো, ঠিক আছে। এরপরে দেখো মাইনুটা অর দ্য প্রিসিস্ট স্টেজ, যেটা গুরুত্বপূর্ণ, যখন প্যারাসাইট এনকাউন্টার শর্টেজ অফ দ্য ফুড, যখন প্যারাসাইট কোনো আর খাবার পাচ্ছে না, অর এনি আনস্টেবল এনভায়রনমেন্ট, দিস স্টেজ অ্যাপিয়ার, ঠিক আছে। যখন প্যারাসাইট যখন কোনো খাবার যখন পাচ্ছে না, তখন ট্রোফোজয়েট এই মাইনুটা ফর্মে চলে আসে, এবং এন্ডোপ্লাজমের মধ্যে কোনো আরবিসি এবং ফুড ভ্যাকুয়াল থাকে না, এবং গ্লাইকোজেন ড্রপলেটস কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাই। প্রিসিস্টিক যে ফর্ম আছে সেটা ডেভেলপ ইনটু দ্য সিস্টিক ফর্ম। তাহলে দেখো ট্রোফোজয়েট থেকে প্রিসিস্টিক ফর্ম হবে কখন, যখন কোনো খাবার পাচ্ছে না তখন। এরপরে কি হবে, এই প্রিসিস্ট কিসে পরিণত হবে, সিস্ট ফর্মে চলে আসবে। বাট ইফ দে আর ইজেক্টেড ইন স্টুল, নো ফার্দার ডেভেলপমেন্ট টেক্স প্লেস। তাহলে এই যে প্রিসিস্টিক যে স্টেজ আছে এটা সিস্ট ফর্মে চলে আসে, কিন্তু যদি কোনোভাবে প্রিসিস্টিক স্টেজ আর সিস্ট ফর্মে যদি চলে না, মানে যদি না আসে, এবং এই প্রিসিস্টিক স্টেজ যদি মলের মধ্যে দিয়ে যদি নির্গত হয়, তাহলে আর কোনো রকম ফার্দার ডেভেলপমেন্ট হবে না। তো প্রিসিস্টিক যে স্টেজ আছে এটা যাতে পরিণত হবে তো সেটাই হচ্ছে সিস্ট। একটু দেখে নাও, ইট ইজ দ্য ডায়াগনস্টিক ফর্ম, মানে মলের মধ্যে যখন আমরা সিস্টকে যখন আমরা দেখতে পাবো, আমরা বুঝবো, যখন আমরা খুঁজছি যে আমাদের ইন্টারভিউ হিস্টোরিটিকা অ্যাটাক করেছে কিনা, তখন আমরা কাকে খুঁজবো, সিস্টকে খুঁজবো, ঠিক আছে। কাকে খুঁজবো, সিস্টকে খুঁজবো। ইট ইজ দ্য ডায়াগনস্টিক ফর্ম অ্যান্ড ফাউন্ড ইন দ্য ফেসেস অফ দ্য ক্যারিয়ার অ্যাজ ওয়েল এজ দ্য পেশেন্টস উইথ দ্য অ্যাক্টিভ ডিজিজ। তাহলে ক্যারিয়ারের মধ্যে যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে ডিজিজ মানে ব্যক্তির মলে থাকবে, সেই জন্য আমাদেরকে স্টুল টেস্ট করতে দেওয়া হয়। এবং এই সিস্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইমম্যাচিওর সিস্ট এবং আরো একটা হচ্ছে ম্যাচিওর সিস্ট, ঠিক আছে। ইমম্যাচিওর আর ম্যাচিওর, একটু ইমম্যাচিওর সিস্টকে দেখে নাও। ইমম্যাচিওর সিস্টের মধ্যে একটি বা দুটো নিউক্লিয়াস থাকে, তাহলে এটা সিঙ্গেল নিউক্লিয়াস অথবা দুটো নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ব্ল্যাক রড লাইক ক্রোমোটয়েড বডি প্রেজেন্ট, দেখো ক্রোমোটয়েড বডি দেখতে পাচ্ছে, কালো কালারের ক্রোমোটয়েড বডি দেখতে পাবো, এবং গ্লাইকোজেন মাস চেইন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা একটা নিউক্লিয়াস যুক্ত অথবা বাই নিউক্লিয়েটেড হতে পারে, কারা, ইমম্যাচিওর সিস্ট। ম্যাচিওর সিস্ট তাহলে কি হচ্ছে, লুকস দা স্ফেরিক্যাল, গোলাকার হবে, এবং কোয়াড্রি নিউক্লিয়েটেড, অর্থাৎ এই যে দুটো নিউক্লিয়াস আছে অ্যাকচুয়ালি এদের মধ্যে আমরা চারটে নিউক্লিয়াস দেখতে পাবো। নিউক্লিয়াস ইজ ভেরি স্মল অ্যান্ড দ্য ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট দ্য ডিটেল স্ট্রাকচার। ক্রোমোটয়েড বডি কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট দেখতে পাবো, ঠিক আছে। তাহলে যখন আমরা স্টুলের মধ্যে ক্রোমোটয়েড বডি দেখতে পাবো, জানবো সেটা হচ্ছে ইমম্যাচিওর সিস্ট। আর যখন আমরা কোনো রকম ক্রোমোটয়েড বডি দেখতে পাবো না কিন্তু চারটে নিউক্লিয়াস দেখতে পাবো কোয়াড্রি নিউক্লিয়েটেড, তার মানে সেটা হচ্ছে ম্যাচিওর সিস্ট। সিম্পলি আমি যেটা বলতে চাইছি, ইন্টারভিউ বা হিস্টোরিটিকা তাদের লাইফ সাইকেলে তিনটে স্টেজ থাকে, যে ম্যাচিওর যে স্টেজ থাকে তো সেই ম্যাচিওর স্টেজকে আমরা বলবো ম্যাগনা ফর্ম, এবং এই ম্যাগনা ফর্মের মধ্যে আমরা একটা নিউক্লিয়াসকে দেখতে পাবো এবং ডব্লিউবিসি আরবিসি কে দেখতে পাবো। সেকেন্ড, তারপরে যে স্টেজ আসবে তো সেটাই হচ্ছে মাইনুটো ফর্ম বা প্রিসিস্টিক স্টেজ, এক্ষেত্রে একটাই নিউক্লিয়াস থাকবে। থার্ড যেটা আসবে তো সেটা হচ্ছে সিস্টিক স্টেজ, এবং এটাই কিন্তু ডায়াগনস্টিক স্টেজ, ঠিক আছে। এবং এই ডায়াগনস্টিক স্টেজে আমরা কি দেখতে পাবো, দুটি বা চারটি নিউক্লিয়াস আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে মরফোলজি আমরা দেখে নিলাম। লাইফ সাইকেল বোঝার জন্য এই যে ডিফারেন্ট ফর্ম অফ ইন্টারমিবা হিস্টোরাইটিকা এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। এটুকু সবাই বুঝ। নেক্সট দেখো, লাইফ সাইকেল অফ দ্য ইন্টারমিবা হিস্টোলাইটিকা। ইন্টারমিবা হিস্টোলাইটিকা কমপ্লিট ইটস লাইফ সাইকেল ইন দ্য সিঙ্গেল হোস্ট, যেহেতু একটা হোস্টের মধ্যেই করবে, মানুষের মধ্যে, তো সেই জন্য এরা কিন্তু মোনোজেনিক হবে। ইনফেক্টিভ স্টেজ তাহলে কি হচ্ছে, ম্যাচিওর কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট। কেন ম্যাচিওর বলছি, কারণ এটা কিন্তু ম্যাচিওর সিস্ট, ঠিক আছে, এটা ইমম্যাচিওর সিস্ট। তাহলে কোয়াড্রি নিউক্লিয়েটেড মানে চারটে নিউক্লিয়াস থাকবে। তাহলে এই যে কোয়াড্রি নিউক্লিয়েটেড সিস্ট কিভাবে, দেখো ফেকো ওরাল, মানে কি মলের মধ্য দিয়ে অথবা কোনো খাবারের মধ্যে দিয়ে যায়। মোস্ট কমন
বাই ইনজেকশন অফ দ্য ফুড অর দ্য কন্টামিনেটেড ওয়াটার ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট কি হবে, এটা প্রধানত ট্রান্সমিশন কিভাবে হচ্ছে বলছে। তাহলে এদের যে ইনফেক্টিভ স্টেজ সেটা কিন্তু কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, তাহলে ফেকো ওরাল হতে পারে, তার মানে মলের মধ্য দিয়ে এটা ট্রান্সমিটেড হতে পারে। কোনো জায়গাতে হয়তো ফেসেস আছে, সেখানকার জল হয়তো আমরা খেলাম যেখানে স্যানিটাইজেশন ভালো নয়, অথবা কোনো খাবারের মধ্য দিয়ে আমরা কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্টকে আমরা ইনটেক করতে পারি, অথবা কিভাবে ট্রান্সমিট হতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্য দিয়ে হতে পারে, ঠিক আছে, অ্যানোজেনিটাল অথবা ওরোজেনিটাল, ঠিক আছে, অ্যানাসের মধ্যে দিয়ে ইত্যাদি এইভাবে হতে পারে। ভেরি রেয়ারলি বাই দ্য ভেক্টরস, ভেক্টর দ্বারা প্রধানত ট্রান্সমিটেড প্রায় হয় না বললেই চলে, কিন্তু ককরোচ কখনো কখনো এই ঘটনাটা করতে পারে, মেকানিক্যালি ট্রান্সমিট দ্য সিস্ট ফ্রম ফেসেস অর দ্য ফুড। তাহলে কোনো মলের মধ্যে হয়তো কোনোভাবে এই কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট আছে এবং সেক্ষেত্রে ফ্লাই এবং ককরোচ সেটাকে ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। তাহলে যেটা ইনফেক্টিভ স্টেজ সেটা হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এইবার দেখো ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে দেখো। তাহলে এই কোয়াড্রিনিউক্লিয়েটেড যে সিস্ট আছে, এই সিস্টের বাইরে কিন্তু সিস্ট ওয়াল থাকে। দেখো বাইরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, সিস্ট ওয়াল। বাই সোয়ালোয়িং দ্য কন্টামিনেটেড ফুড অর দ্য ওয়াটার, প্রথম কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট রিচ দ্য স্টোম্যাক। তাহলে প্রথমে কোথায় আসবে, স্টোম্যাকে আসবে, কিন্তু সিস্ট ওয়াল ইজ রেজিস্ট্যান্ট টু দ্য গ্যাস্ট্রিক জুইস, সো বাইপাস দ্য স্টোম্যাক। যেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম, কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্টকে কিন্তু স্টোম্যাক কিচ্ছু করতে পারবে না। এরপরে কি হবে, সিস্ট রিচ ইন দ্য স্মল ইন্টেস্টাইন, সিস্ট এবার স্মল ইন্টেস্টাইনে চলে এলো এবং সেই জায়গাতে এক্সিস্টেশন ঘটবে। এক্সিস্টেশন মানে কি, সিস্ট ওয়াল দেখো ভেঙে গেল এবং তার ফলে ভিতরের এই যে গ্রিন কালারের কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট কিন্তু বেরিয়ে চলে এলো, ঠিক আছে। তাহলে দেখো ডিউরিং দ্য, আচ্ছা, দ্য সিস্ট ওয়াল গেটস লাইজড বাই দ্য ট্রিপসিন। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে এনজাইম থাকে তো সেটা হচ্ছে ট্রিপসিন, এবং ট্রিপসিন কি করবে, সিস্ট ওয়ালকে ভেঙে দিচ্ছে, দেখো এখানে ভেঙে দিল এবং তার ফলে 8টা স্মল, আচ্ছা এই জায়গাতে যেটা হবে তো সেটা হচ্ছে 4টে কোয়াড্রিনিউক্লিয়েটেড অ্যামিবা এক্ষেত্রে নির্গত হলো। ডিউরিং দ্য এক্সিস্টেশন, এই লাইনটা পরে পড়বে, ডিউরিং দ্য এক্সিস্টেশন দ্য সাইটোপ্লাজমিক বডি রিট্র্যাক্ট ফ্রম দ্য সিস্ট ওয়াল। তাহলে যখন এক্সিস্টেশন কিভাবে হবে, এই যে সাইটোপ্লাজমিক বডি আছে এটা সিস্ট ওয়াল থেকে সংকুচিত হয়ে যাবে এবং লুজ হয়ে যাবে এবং তার ফলে ভিগোরাস সাইটোপ্লাজমিক মুভমেন্ট, সাইটোপ্লাজম তখন এই সিস্ট ওয়ালের মধ্যে মুভ করবে, যত মুভ করবে মানে ধাক্কা মারবে, তার ফলে কি হবে, থ্রু দ্য কাট সিস্ট ওয়াল হোল বডি কাম আউট এবং 4টে নিউক্লিয়েটেড অ্যামিবা ইমার্জ ফ্রম দ্য সিস্ট, এবং তার ফলে কি হচ্ছে, আচ্ছা এই জায়গাতে কি হচ্ছে, 4 নিউক্লিয়েটেড, আচ্ছা ডিভিশন। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 4 নিউক্লিয়েটেড অ্যামিবা, তাহলে 4 নিউক্লিয়েটেড অ্যামিবা এই জায়গাতে চলে এলো, এসে এবার কি হবে, তাহলে একটা সেলের মধ্যেই আমরা 4টে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ঠিক আছে। সিম্পলি যেটা এক্ষেত্রে দেখছি যে এক্সিস্টেশন ঘটছে যেখানে, তো সেটাই হচ্ছে আমাদের এই অংশে, অর্থাৎ এই স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে। কার সাহায্যে ঘটছে, এক্ষেত্রে যে এনজাইমের সাহায্যে ঘটছে তো সেটাই হচ্ছে ট্রিপসিন। হয়ে গেল। এরপরে দেখো অ্যাকচুয়ালি 4 নিউক্লিয়েটেড অ্যামিবা ডেভেলপ ইনটু দ্য 4 স্মল ট্রোফোজয়েড। তাহলে দেখো এই যে 4টে নিউক্লিয়েটেড যে অ্যামিবা, এখান থেকেই কিন্তু অ্যাডাল্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে 4টে ছোট ছোট প্রথমে ট্রোফোজয়েড তৈরি হবে ইন দ্য স্মল ইন্টেস্টাইন। তারপরে কি হবে, এই ট্রোফোজয়েড ক্যারি টু দ্য লার্জ ইন্টেস্টাইন, এরপরে ট্রোফোজয়েড লার্জ ইন্টেস্টাইনে যাবে এবং লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এরা কিন্তু 8টি প্রধানত অ্যামিবিউলাতে পরিণত হবে, মানে 8টা অ্যাডাল্ট ট্রোফোজয়েডে পরিণত হবে। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হচ্ছে, 4 নিউক্লিয়েটেড অ্যামিবা ডেভেলপ ইনটু দ্য 4 স্মল ট্রোফোজয়েড ইন দ্য স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে এই যে 4টে আছে, এই 4টে থেকে 4টে ছোট অ্যামিবা তৈরি হলো, এই 4টে ছোট অ্যামিবা এবার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে চলে এলো, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এসে এই প্রত্যেকটা অ্যামিবা এবার বাইনারি ফিশন করবে, ঠিক আছে, কারণ অ্যাডাল্ট হবে। বাইনারি ফিশন করে 8টা অ্যামিবা তৈরি করলো, দেখো 1 2 3 4, এখানে আর একটা ছবি দিলে তোমরা বুঝতে পারতে ভালোভাবে। যাই হোক, এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, 8টি অ্যামিবা তৈরি হলো এবং এটাকেই আমরা বলবো মেটাসিস্টিক ট্রোফোজয়েড, ঠিক আছে। তাহলে এই যে 8টা যেটা তৈরি হলো এটাই হচ্ছে মেটাসিস্টিক ট্রোফোজয়েড অ্যান্ড দে কলোনাইজ ইন দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা। কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কিন্তু ইনসিস্টেশন হয়নি। দেখো এরপরে কি হবে, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এই যে যেটা আছে, হুইন দ্য লার্জ ইন্টেস্টাইন লেসন স্টার্টস হিলিং দ্য পেশেন্ট ইমপ্রুভ। তাহলে দেখো ইনসিস্টেশন কি হবে, এরপরে কি হবে, এই যে ট্রোফোজয়েড এরপরে সিস্ট ওয়াল দিয়ে কভার্ড হয়ে যাবে। দেখো এই যে ট্রোফোজয়েড যেটা আছে, মানে এই যে ট্রোফোজয়েড যেটা আছে মেটাসিস্টিক যে ট্রোফোজয়েড, এই মেটাসিস্টিক ট্রোফোজয়েড এবার কি হচ্ছে, সিস্ট ওয়াল দিয়ে এটা হচ্ছে কভার হয়ে যাচ্ছে, কভার্ড বাই দ্য সিস্ট ওয়াল অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু দ্য প্রিসিস্ট। তাহলে দেখো এই যে ট্রোফোজয়েড আছে এটা প্রথমে কভার হয়ে যাচ্ছে কি দিয়ে, প্রিসিস্ট দিয়ে। এরপরে কি হবে, এর মধ্যে ইউনিনিউক্লিয়েটেড
একটা নিউক্লিয়াস তারপরে বাইনিউক্লিয়েটেড আবার ট্রাইনিউক্লিয়েটেড কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট তৈরি হবে। তাহলে দেখো এরপরে কি হবে, ট্রোফোজয়েড কভার্ড বাই দ্য সিস্ট ওয়াল ট্রান্সফর্ম ইনটু দ্য প্রিসিস্ট, তাহলে প্রথমে প্রিসিস্ট কন্ডিশনে চলে আসবে। তারপরে কি হবে, সিস্ট হুইচ আর লিবারেটেড ইন দ্য ফিসেস, এবং এই সময় এনসিস্টেশন অকার ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এনসিস্টেশন ঘটবে, মানে সিস্ট ওয়াল তৈরি হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে ইনফেক্টেড কোয়াড্রিনিউক্লিয়েটেড স্টেজ। এটা প্রথমে স্টোম্যাককে বাইপাস করে দিল এবং বাইপাস করে স্মল ইন্টেস্টাইনে যখন এলো তখন সিস্ট ওয়ালটা জাস্ট ছিঁড়ে গেল। তাহলে চার নিউক্লিয়াস যুক্ত অ্যামিবা, মানে একটাই অ্যামিবা এক্ষেত্রে নির্গত হলো, যদি একটাকে সিঙ্গেলকে যদি ধরি। এরপরে এরা লার্জ ইন্টেস্টাইনে এলো এবং লার্জ ইন্টেস্টাইনে এসে কি হচ্ছে, আচ্ছা এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে এবার কি হচ্ছে, 4 নিউক্লিয়েটেড অ্যামিবা, মানে এক্ষেত্রে 4টে নিউক্লিয়েটেড অ্যামিবা বা রিলিজ হলো, মানে একটা সেলের মধ্যে 4টে নিউক্লিয়াস, এবং তারপরে সেই জায়গাতে প্রত্যেকটা নিউক্লিয়াস গুলো সাইটোপ্লাজম নিয়ে 4টে ছোট ছোট সিস্ট তৈরি করলো। ঠিক আছে, এরপরে তারা লার্জ ইন্টেস্টাইনে চলে এলো, লার্জ ইন্টেস্টাইনে এসে এরা বাইনারি ফিশন করে 8টা অ্যামিবা তৈরি করলো, তো তাকেই আমরা বলবো মেটাসিস্টিক ট্রোফোজয়েড। কিন্তু এর বাইরে দেখো কোনো সিস্ট ওয়াল নেই। ঠিক আছে, এবং এই মেটাসিস্টিক ট্রোফোজয়েড গুলোই প্রধানত এপিথেলিয়াম টিস্যুগুলোকে নষ্ট করার চেষ্টা করে। কেউ কেউ করলো, কেউ ভিতরে ঢুকে গেল, ইত্যাদি ইত্যাদি করলো, কিন্তু বাকিগুলোতে তো পরের সাইকেলে যেতে হবে। তখন বাকিগুলো কি করবে, বাকিগুলোর বাইরের দিকে তখন সিস্ট ওয়াল তৈরি হবে। ঠিক আছে, তাহলে বাকিগুলোর বাইরের দিকে কি হবে, ইনসিস্টেশন ঘটবে। তাহলে ইনসিস্টেশনের যে স্টেজটা, তো এক্ষেত্রে প্রথমে প্রিসিস্ট তৈরি হবে, তারপরে সেই প্রিসিস্টের মধ্যে আমরা কি দেখতে পাবো, একটা নিউক্লিয়াস, তারপরে সেই নিউক্লিয়াসের ডিভিশন ঘটবে বাইনিউক্লিয়েটেড সিস্ট, এবং আলটিমেটলি কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট তৈরি হলো। তাহলে ট্রোফোজয়েড থেকেই কিন্তু এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো ট্রোফোজয়েড ইনভেসিভ স্টেজে কিন্তু কোনো রকম এনসিস্টেশন নেই, কিন্তু এরপরে কিন্তু এদের সিস্ট ওয়াল তৈরি হচ্ছে। দেখো এটুকু বোঝাতে পারলাম। কলোনাইজেশন দ্য ট্রোফোজয়েড শোজ দ্য ফলোইং কোর্স ডিপেন্ডিং অন দ্য হোস্ট। তো এই জায়গাতে দেখো এই যে ট্রোফোজয়েড আছে, এই যে ট্রোফোজয়েড, এটাই হচ্ছে ট্রোফোজয়েড মানে অ্যাডাল্ট। ঠিক আছে, এই এই কলোনাইজেশন হলো মিউকাস মেমব্রেনে, তখন কি হবে, তখন সেটা অ্যাসিম্পটোম্যাটিক সিস্ট পাসার্স তৈরি করতে পারে। মেজরিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল দ্য ট্রোফোজয়েড ডু নট কজ এনি লেসন। দেখো মেজরিটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই ট্রোফোজয়েড কোনো ক্ষতি করছে না, এটা প্রধানত মলের মধ্য দিয়ে নির্গত হয়ে যায়। ইউজুয়ালি ট্রোফোজয়েড ডু নট কজ দ্য ডেথ, বাট দ্য ইনভেসিভ ফর্ম মে কজ দ্য ডেথ। ঠিক আছে, এরপরে কি হবে, অ্যামিবিক ডিসেন্ট্রি। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি, সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ট্রোফোজয়েড অ্যাডিয়ার টু দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা, এবং তার ফলে মিউকোসার মধ্যে তারা প্রধানত ক্ষতি করছে। শুধুমাত্র মিউকোসাতে যখন কনফাইন্ড হচ্ছে তো তখনই তাকে আমরা বলবো অ্যামিবিক ডিসেন্টারি। আর যখন এরা মিউকোসা মেমব্রেন ভেদ করে যখন ব্লাড ভেসেলস এর মধ্য দিয়ে এলএলবিতে চলে যাচ্ছে, মানে লাংস, লিভার এবং ব্রেনে চলে যাচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো ইনভেসিভ অ্যামিবায়োসিস। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা যেটা দেখলাম, একটুখানি এবার আরো একবার ছকটা দেখে নাও। খাচ্ছে কি, কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট দিয়ে, তার বাইরের দিকে কি আছে, সিস্ট ওয়াল, সেটা কি হচ্ছে, স্টোম্যাক দিয়ে বাইপাস করে দিচ্ছে, তাহলে স্মল ইন্টেস্টাইনে চলে আসছে। সুতরাং দেখো স্মল ইন্টেস্টাইনের মধ্যে যেটা 4 নিউক্লিয়েটেড অ্যামিবা ছিল, সেখান থেকে 4টে কি তৈরি হলো, ছোট ট্রোফোজয়েড। ঠিক আছে, এই জায়গাতে একদম ক্লিয়ার করে দেওয়া আছে। এরপরে কি হবে, এরপরে এটা লার্জ ইন্টেস্টাইনে চলে এলো, তো লার্জ ইন্টেস্টাইনে এসে এটা আবার ট্রোফোজয়েডে পরিণত হলো, মেটাসিস্টিক ট্রোফোজয়েড, কিন্তু এর মধ্যে কোনো রকম সিস্ট ওয়াল এক্ষেত্রে নেই। তাহলে এই জায়গাতে দেখো সিস্ট ওয়াল মানে কি, এই যে গ্রিন কালারের যেটা, এটা নর্মাল ওয়াল, এটা কিন্তু সিস্ট ওয়াল নয়। এরপরে কি হবে, কেউ কেউ ইন্টেস্টাইনাল ওয়াল ভেদ করে এক্সট্রা ইন্টেস্টাইনাল টিস্যুতে চলে আসবে, তাহলে দেখো মেটাট্রোফোজয়েড, এরা কিন্তু মেটাসিস্টিক ট্রোফোজয়েডে আসবে। ঠিক আছে, এবং এর ফলে লিভারের মধ্যে ড্যামেজ করবে। আবার কোনো কোনো ট্রোফোজয়েড যার মধ্যে সিস্ট ওয়াল নেই, তারা কি হবে, তারা আমাদের মল দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। আবার কোনো ট্রোফোজয়েড, তাদেরকে ফার্দার লাইফ সাইকেল সম্পন্ন করতে হবে। কোনো ট্রোফোজয়েটের বাইরের দিকে লার্জ ইন্টেস্টাইনের মধ্যেই আবার তাদের বাইরের দিকে দেখো স্পোর ওয়াল তৈরি হচ্ছে, মানে সিস্ট ওয়াল, সরি স্পোর ওয়াল বলছি, সিস্ট ওয়াল তৈরি হচ্ছে, এবং তার ফলে এখান থেকে একদম নর্মাল একটা ম্যাচিওর সিস্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই ম্যাচিওর সিস্ট বলতে আই মিন তার মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াস, প্রিসিস্ট, তারপরে ইউনি, বাই এবং কোয়াড্রিনিউক্লিয়েটেড। তাহলে এই যে সিস্টের যে ডেভেলপমেন্ট হচ্ছে স্টেজ বাই স্টেজ, তার মধ্যে কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট এবার মলের মধ্য দিয়ে নির্গত হয়। তখন সেটা যদি কোনোভাবে আমাদের খাবারে কন্টামিনেটেড হয়ে যায়, তখন আবার এই চক্রটা চলতে থাকে। ঠিক আছে, এবং এরকম ভাবেই প্রধানত ইন্টামিবা হিস্টোলাইটিকা তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। ক্লিয়ার? পরিমাণ দেখো, ট্রোফোজয়েড ম্যাচিওর ইন্টামিবা হিস্টোলাইটিকা ইজ দ্য ইনভেসিভ ফর্ম। এই ট্রোফোজয়েড কিন্তু অর্গানের মধ্যে ঢুকে যেতে পারে অ্যান্ড পোজেসেস দ্য মেনি ভিরুলেন্সি ফ্যাক্টর। এই ট্রোফোজয়েটের মধ্যে কি কি থাকে দেখে নাও। এই যে ট্রোফোজয়েড কেন ক্ষতিকর,
একদম ডিপ লেভেলে, এটা ভেরি ডিপ লেভেলে দেখো অ্যামিবিক লেকটিন অ্যান্টিজেন, এই ট্রোফোজয়েটের মধ্যে গ্যালাক্টোজ এবং ইন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন থাকে, এবং যেটা প্রধানত রিসেপ্টর অফ দ্য লার্জ ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম। এরা কেন যুক্ত হবে লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে? কারণ এদের মধ্যে যে প্রোটিন যেটা থাকে, তো সেটা প্রধানত গ্যালাক্টোজ এবং ইন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন দিয়ে তৈরি, এদের মেমব্রেনে থাকে, এবং এই গ্যালাক্টোজ এবং ইন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইনের সঙ্গে এপিথেলিয়াল সেলের রিসেপ্টর থাকে, এবং সেই জন্যই এরা এপিথেলিয়াল সেলের সঙ্গে যুক্ত হতে পারে। এরপরে কি হবে, অ্যামিবা পোর ফর্মস দ্য পোর অন দ্য টার্গেট সেল মেমব্রেন অ্যান্ড কজেস দ্য লিকেজ অফ দ্য আয়ন। এবং এই যে এপিথেলিয়াল যে সেল আছে, এই এপিথেলিয়াল সেলের মধ্যে ছিদ্র তৈরি করে দেবে, এবং তার ফলে বিভিন্ন আয়ন ঢুকতে পারে অথবা বেরোতে পারে। আমরা জানি যে আয়নের ব্যালেন্সকে মেনটেন করা একটা সেলের সার্ভাইভালের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু এরা বিভিন্ন ছিদ্র তৈরি করে দিচ্ছে, তার ফলে লিকেজ অফ দ্য আয়ন হবে। এবং সিস্টিন প্রোটিয়েজ অ্যান্ড দ্য হাইড্রোলাইটিক এনজাইম, এরপরে কি হবে, এরপরে এই একদম টোটাল এপিথেলিয়াল টিস্যুকে ডিস্ট্রয় করে দেবে, এবং ডিস্ট্রয় করে দিয়ে এরা একদম সিস্টিন প্রোটিন মানে ব্লাডের মধ্যে চলে যাবে, এবং নিউরোমিনাইটেস অ্যান্ড দ্য মেটালো কোলাজেন হেল্প ইন দ্য ইনভেশন। ঠিক আছে, সুতরাং এরকম ভাবে প্রধানত এরা প্রধানত ছড়িয়ে পড়ে আর কি, মানে এপিথেলিয়াল টিস্যুর সঙ্গে যুক্ত। এটা অতটা ডিটেলসে তোমাদের না পড়লেও চলবে এই জায়গাটা। ঠিক আছে, এরপরে দেখো ইউজুয়ালি এন্টামিবা হিস্টোরেটিকা ডু নট কজ দ্য ডেথ, প্রধানত মৃত্যু ঘটায় না, বাট ইনভেসিভ স্ট্রোফোজয়েড হুইচ এন্টার্স ইনটু দ্য লিভার মে কজ দ্য ডেথ। কিন্তু যখন এরা কোনো অর্গানে যখন চলে যায়, তখন সেটা কিন্তু ডেথ ঘটাতে পারে। প্রাইমারি এম অফ দ্য প্যারাসাইটিক সাইকেল ইজ টু প্রোপাগেট ইটস ওন স্পিসিস। এই যে সাইকেল, এর টার্গেটই থাকে কেবলমাত্র নিজের সংখ্যা বৃদ্ধি করা। সাম অফ দ্য ট্রোফোজয়েট এন্টার্স ইন্টু দ্য লুমেন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন এবং ট্রান্সফর্মড ইন্টু দ্য প্রিসিস্ট অ্যান্ড দেন সিস্ট। ঠিক আছে, দ্য হোল প্রসেস অফ দ্য ইনসিস্টেশন টেক্স প্লেস ইন ফিউ আওয়ার্স। এই যে টোটাল যে ইনসিস্টেশন, এটা কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হয়। ম্যাচিওর সিস্ট ইন ফেসেস ক্যান সার্ভাইভ ফর 2 days। ঠিক আছে, মলত্যাগ করলে এবং মলত্যাগ করার পরে এই যে কোয়াড্রিনিউক্লিয়েটেড যে সিস্ট আছে, ম্যাচিওর যে সিস্ট আছে, এটা 2 দিন পর্যন্ত বাঁচতে পারে। এত কিছু কোন অংশগুলো মেনলি তোমরা ফোকাস করবে একটুখানি বলে দিই এন্টামিবা হিস্টোলাইটিকাতে। তো এন্টামিবা হিস্টোলাইটিকা কেন, এটা হচ্ছে এন্টামিবা নামকরণ করা আছে। এদের প্রধানত লোকোমোটরি অর্গান হচ্ছে সিউডোপোডিয়া। আর ডিসেন্টারি কাকে বলে, আর অ্যামিবিক ডিসেন্টারি কাকে বলে? ঠিক আছে, তাহলে ডিসেন্টারি মানে কি, যখন ব্লাডি স্টুল যখন নির্গত হচ্ছে, ব্লাডি যখন ডায়রিয়া হচ্ছে, তখনই সেটা হচ্ছে ডিসেন্টারি। এই ব্লাডি ডায়রিয়া দুটো প্যাথোজেনই ঘটাতে পারে। এন্টামিবা হিস্টোলাইটিকা যখন ঘটায়, তো তখনই তাকে আমরা বলবো অ্যামিবিক ডিসেন্টারি। এরপরে এরপরে যে অংশটা দেখবে, তো সেটা হচ্ছে এই জায়গাটা কোথায় এরা থাকে, দে রিসাইড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন। তারপরে যে অংশটা দেখবে, দুই রকমের প্রধানত এরা থাকবে। সুতরাং নন ইনভেসিভ আর ইনভেসিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রোফোজয়েড বেরিয়ে চলে যাবে, আর যেগুলো ইনভেসিভ ফর্ম সেগুলো প্রধানত এইভাবে ফ্লাস্ক শেপের আলসার তৈরি করবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যামিবিক ডিসেন্টারে রোগ ঘটায়। ঠিক আছে, এই জায়গাটা পড়বে, এবং কোন কোন অর্গানে প্রধানত এরা থাকতে পারে। তারপরে দেখো ডিসেন্টারের প্রধানত এই যে মানে তার যে সিমটমস, এটা একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে তারপরে দেখো কোন কোন অর্গানে যায়, এটা তো প্রথমেই বললাম। তারপরে দেখো এদের যে ট্রোফোজয়েট আছে, এই ট্রোফোজয়েটের মধ্যে লিমেক্স টাইপের মুভমেন্ট দেখা যায়, এটা পড়বে। প্রিসিস্টিক যে স্টেজ আছে, এই প্রিসিস্টিক স্টেজকে আমরা মাইনুটা বলবো, কোনটা মাইনুটা ফর্ম, তো সেটা মাথায় রাখবে। আর সিস্টিক যে স্টেজ আছে, এই সিস্টিক স্টেজ মানে ইমম্যাচিওর স্টেজের মধ্যে কোথায় আমরা দেখতে পাবো, এই যে এটা, এই যে ব্ল্যাক কালারের ক্রোমোটয়েড বডি। ঠিক আছে, ক্রোমোটয়েড বডি কোথায় দেখা যায়, এদের ক্ষেত্রে দেখা যায়। আর এটা হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েটেড স্টেজ, এটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, এই জায়গাটা পড়বে। ঠিক আছে, তারপরে 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 এই লাইফ সাইকেলের ছকটা একটু পড়বে। ঠিক আছে, লাইফ সাইকেলের ছকটা, যেটা এই ক্ষেত্রে আমি এঁকেছি, এই যে জায়গাটা, স্মল ইন্টেস্টাইনের মধ্যে 4টে স্মল ট্রোফোজয়েড দেখা যায়, আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে 8টা মেটাসিস্টিক ট্রোফোজয়েড দেখা যায়। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমি বলছিলাম যে প্যারাসাইটোলজি যেহেতু একটু ডিফিকাল্ট আছে, তোমাদের বলেছিলাম যে আমি মানে একটা ক্লাস রেকর্ড দিয়ে দেবো। আমার মনে হচ্ছে যে 3টেই করালে তোমাদের ভালো হয়। ঠিক আছে, অথবা তোমরা যদি বলো তাহলে সেইভাবে পরীক্ষার শেষের দিকে তারা ফেলে রেখে দেয়, ভাবে যে পড়ে ফেললে এটা হয়ে যাবে, কিন্তু দু একবার পড়লে তবে বিষয়গুলো মনে থাকবে। সুতরাং যে 3টে নোটস তোমাদের বলেছিলাম, সেকেন্ড নোটসটা ওটা রেকর্ড দেবো বলেছিলাম, কিন্তু ওটাও লাইভলি পড়ালে আমার মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আর 2টো ক্লাসে আমরা টোটাল প্যারাসাইটোলজি কমপ্লিট করব। ঠিক আছে,
প্যারাসাইটোলজির পরেই যেটা পড়বো প্রথমেই বলছিলাম, তো সেটা হচ্ছে এন্ডোক্রিনোলজি। ঠিক আছে?